আমি তোকে সন্তান হিসেবে অস্বীকার করলাম। আজ থেকে জানবো আমার 2 ছেলে আর 1 মেয়ে। আজ থেকে তুই আমার কাছে মৃত। যে মেয়ে নিজের বোনের পেটের বাচ্চাকে মারতে পারে তাকে আমি আমার ঘরে আর ঠাঁই দেব না। রাই নিজের বাবার পা দুটো জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস কর বাবা, আমি এমন কাজ করিনি। আমি আপুর এত বড় সর্বনাশ করিনি। তুমি তো আমাকে সবার থেকে বেশি ভালোবাসো বাবা। তুমি সবার মতো ভুল বুঝো না আমাকে। আমি এভাবে সবাই ভুল বুঝো না বাবা। তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও তাহলে আমি কার কাছে যাব? তনিমা, রায়কে বলে দাও সে এখন আমাদের কাছে মৃত। তাকে আমি সন্তান হিসেবে আর মানি না। আর যে হাত দিয়ে সে আমার বড় মেয়ের বাচ্চা শেষ করেছে, সেই হাত দিয়ে যদি আমাকে আর 1 মুহূর্তর জন্য স্পর্শ করে তাহলে সে আমার মরামুখ দেখবে। তাকে বের হয়ে যেতে বলো আমার বাড়ি থেকে। রায় বাবার পা ছেড়ে দিল। তারপর দৌড়ে বড় বোনের কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরে বলল, আপু, তুই আজকে চুপ করে থাকিস না। দয়া করে সবাইকে সবটা বলে দে। আর কেউ না জানলেও তুই তো সবটা জানিস। আল্লাহ সহ্য করবে না এত বড় মিথ্যা। রায় বোনের পা জড়িয়ে চিৎকার করে কথাগুলো বলতেছিল। হঠাৎ করেই কেউ একজন রায়কে হ্যাচকা টানে উপরে তোলে। তারপর তার গালের সজোরে একটা চর বসে বলে, এই, তোর লজ্জা করছে না? নিজের বড় বোনের এত বড় সর্বনাশ করেও তোর শান্তি হয়নি? হ্যাঁ রে, আমরা কি তোকে কম ভালোবাসতাম? যখন যা চেয়েছিস তাই এনে দিয়েছি, কিন্তু আজ বিনিময়ে আমাদের পিঠে ছুরিতে আঘাত করলি। বেরিয়ে যায় এই বাড়ি থেকে। আর কখনো তোর এই মুখ আমরা দেখতে চাই না। আজ থেকে সবার কাছে তুই মরে গিয়েছিস। আজ থেকে আমরা 3 ভাই বোন, আমরা মনে করব তুই মরে গিয়েছিস। এতক্ষণ কথাগুলো রায়ের বড় ভাই রায়হান মাহমুদ বলছে। রায় দৌড়ে নিজের মায়ের কাছে গেল, কিন্তু নিজের মাকে কিছু বলার আগেই তিনি বললেন, শুনতে পাওনি তোমার বাবা আর বড় ভাই কি বলেছে? আজ থেকে তুমি সবার কাছে মৃত। উপরে ফুলিকে পাঠিয়েছি, সে তোমার সবকিছু গুছিয়ে নিয়ে আসবে। তারপর নিজের সবকিছু নিয়ে বেরিয়ে যাও বাড়ি থেকে। আর কখনো তোমার এই মুখ যেন দেখতে না হয়। কথাগুলো বলেই রায়ের মা সেখান থেকে চলে গেল আঁচলে মুখ গুজে। আর রায় ফ্লোরে বসে পড়ল। তারপর ফ্লোরে বসে শব্দ করে কাঁদতে লাগলো। রায় কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি। কেউ কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি আর নিতে পারছি না। এর মধ্যে রায়দের বাসার কাজের মেয়েটা ফুলি ব্যাগ গুছিয়ে নিয়ে আসে। তারপর রায়ের বড় ভাই রায়হান বলে, এবার চলে যায় এখান থেকে। তোর ভাগ্য ভালো, আমরা তোকে বের করে দিয়েছি। তোর জায়গায় অন্য কেউ হলে তোকে পুলিশে দিতাম। এখন বেরিয়ে যা, চলে যা চোখের সামনে থেকে। রায় কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো। তোমরা আমাকে যা ইচ্ছা শাস্তি দাও, কিন্তু আমাকে দয়া করে বের করে দিও না। একটু দয়া করো আমার উপর। রায় নিজের মেজ ভাই ফয়সাল মাহমুদের কাছে দৌড়ে যেয়ে বলল, ভাইয়া, তুই আজ চুপ করে থাকিস না। আমাকে বিনা অপরাধে বের করে দিস না। তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তুই একটু সবাইকে বোঝা। রায়ের মেজ ভাই রায়কে এক পলক দেখে বলল, আজ তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না, চলে যা তুই। তখন রায়ের বড় ভাই রায়কে টেনে নিয়ে যেতে লাগলো। আর রায় চিৎকার করে কাঁদতে লাগলো। রায় কাঁদতে কাঁদতে আবার বলল, আপু, দয়া করে সত্যিটা স্বীকার করে নাও। আমাকে বিনা দোষে এত বড় শাস্তি দিও না। আল্লাহ সহ্য করবে না এত বড় পাপ। নিজের বোনের সাথে এত বড় অন্যায় করো না। আমি কোথাও যাব, আমাকে বের করে দিও না প্লিজ। আমি কিছু জানি না বাবা, আমি সত্যি কিছু জানি না। রায়ের বড় ভাই রায়কে বাইরে বের করে দিল। তারপর একটা ব্যাংকে চেক করে বা রায়ের দিকে ছুঁড়ে ফেলে দিল। এখানে সাইন করা আছে, ভাই হিসেবে দয়া করে 50,000 টাকা দিলাম, টাকাটা তুলে নিস। ব্যাগে তোর প্রয়োজনীয় সবকিছু আছে, তাই এই দিকে আর কখনোই আসবি না। যোগাযোগ করার আর চেষ্টা করবি না আমাদের সাথে। মনে করবে আমরা সবাই মরে গিয়েছি। রায় কিছু বলবে তার আগে ওর ভাই গেট লাগিয়ে দিল। রায় ফ্লোর থেকে উঠে গেট ধাক্কা দিতে লাগলো, কিন্তু কেউ এসে গেট খুলে দিল না। রায় তার বাবা আজাদ মাহমুদকে ডাকতে লাগলো, বড় ভাই রায়হান আর মেজো ভাইকে ডাকতে লাগলো, কিন্তু কেউ সাড়া দিল না। অতঃপর রায় নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। শহরে বড় হলে খুব একটা রাস্তাঘাট তার চেনা নেই। বড় 2 ভাই আর বাবা মায়ের বড্ড আদরের ছিল সে। কেউ কখনো একটা ফুলেও টোকা তার শরীরে লাগাতে দেয়নি, কিন্তু তারাই আজ তাকে বিশ্বাস করল না। একটা দীর্ঘ নিঃশ্বাস রায়ের বুক ভেদ করে বেরিয়ে এলো। রাস্তার পাশের ফুটপাতে বসে আছে রায়। কোথায় যাবে তা সে জানে না।
শুধু এটাই জানে যে তার পরিবার তাকে ত্যাগ করেছে। সকাল থেকে না খেয়ে থাকায় শরীরটা ক্লান্ত লাগছে তার। হাতের মুঠোয় থাকা তার ভাইয়ের ছুড়ে দেওয়া টাকার চেকটা প্রচণ্ড গরমে ঘামের শরীর ভিজে গেছে। 1 ঘন্টা আগেই বাড়ি থেকে রায় বের হয়ে চলে এসেছে। দরজার সামনে বসে প্রায় 2 ঘন্টা কান্না করার পরেও কেউ দরজা খোলেনি। তা এক সময় হতাশ হয়ে চলে এসেছে। রায় নিজের ওড়না দিয়ে নিজের কপালের ঘাম মুছে নিল। আশেপাশের মানুষগুলো কেমন যেন রায়ের দিকে তাকিয়ে আছে। রায় উঠে দাঁড়ালো আর হাঁটতে লাগলো। কিন্তু কোথায় যাবে সে? হঠাৎ করেই তার মনে পড়ল প্রিয় বান্ধবী সাইমার কথা। রায় একটু সাহায্যের জন্য বান্ধবীর বাড়ির দিকে হাঁটতে লাগলো। কিন্তু অনেক দূরের পথ হেঁটে যেতে হবে। একটা টাকাও রায়ের কাছে নেই। যা খরচ হতে পারে সে ভাইয়ের টাকাটা গ্রহণ করবে না। তাতে তার সাথে যাই হয়ে যাক না কেন, রায় খুব জোরে নিজের পা চালিয়ে হাঁটতে লাগলো। প্রায় 1 ঘন্টা হাঁটার পর রায় প্রিয় বান্ধবীর বাসায় পৌঁছে গেল। কিন্তু পায়ের অবস্থা খারাপ। জীবনে প্রথমে এতটা পথ হাঁটল সে। পরিবার ছাড়া একটা মানুষ যে কতটা অসহায় সেটা সেই জানে যার পরিবার নেই। রায় কলিং বেল চাপ দিতে একজন এসে দরজা খুলল। দরজা খুলে নিজের প্রাণ প্রিয় বান্ধবীকে বিধ্বস্ত অবস্থায় দেখে এক প্রকার চমকে গেল সাইমা। রায় মলিন একটা হাসি দিল সাইমাকে দেখে। সাইমা নিজের বান্ধবীকে জড়িয়ে ধরে বলল, রায়, তোর এই কি হাল হয়েছে? তোর চোখ মুখের এই অবস্থা কেন? আমাকে 1 গ্লাস পানি দিবি সাইমা? আমার অনেক পানির পিপাসা পেয়েছে রে। রায়ের সংকোচীন আবেদন, চোখে টলমল অশ্রু নিয়ে তার ছোট আবেদন, যা হয়তো কোটি টাকার মেটানো যাবে না। সাইমা নিজের বান্ধবীকে ভেতরে নিয়ে গেল। তারপর এক প্রকার দৌড়ে পানি নিয়ে আসলো। রায় পানি পান করে একটা তৃপ্তির নিঃশ্বাস নিয়ে বলল, তোর এই উপকার কোনোদিন ভুলব না রে। এখন পানি না পেলে হয়তো মরে যেতাম। সাইমার চোখ হঠাৎ করে রায়ের পায়ের উপর পড়ল। সাইমা ব্যস্ত কণ্ঠে বলল, রায়, তোর পায়ের কি হাল হয়েছে রে? তোর পা এভাবে ফুলে গেছে কেন? রায় আবারও মলিন হেসে বলল, আরে এটা কিছু না, বাদ দে সব। একটা সাহায্য চাইতে এসেছি তোর কাছে। আমার আজ তোর একটু সাহায্য অনেক দরকার রে। তুই আমার কাছে সাহায্য চাইছিস? বল না তোর কি উপকার করব। জীবনে তো আমার জন্য কম করলি না। তোর জন্যই তো অনেকের মতো স্বামী পেয়েছি। তোর উপকার কি ভুলে যাবার মতো? তোর একটু উপকার করতে পারলে আমার নিজেকে অনেক হালকা মনে হবে। আমাকে কয়েকটা দিন এখানে থাকতে দিবি সাইমা? আমি কথা দিচ্ছি কয়েকদিন পরেই চলে যাবো এখান থেকে। খরচ নিয়ে চিন্তা করিস না, আমি কাজ করে যা খরচ হয় দিয়ে দেব। রাই সাইমার হাত দুটো ধরে অনুরোধের কণ্ঠে একটু আশ্রয় চাইল। চোখ থেকে ঝরে পড়ল 1 ফোঁটা কষ্টের অশ্রু। সাইমা নিজের হাত ছাড়িয়ে বলল, কিসব পাগলের মতো বলছিস? নিজের বাসা থাকতে এখানে কেন থাকবি তুই? কি হয়েছে তোর? কাকু কিছু বলেছে তোকে? নাকি রাগ করে চলে এসেছিস? তুই বসে থাক, আমি কাকুকে কল করছি। সাইমা নিজের ফোন থেকে কল করবে ঠিক সেই সময় রায় বলল, বাবাকে কল করিস না। বাবা এখন আর আমাকে সন্তান হিসেবে মেনে নেয়নি। আমাকে সে ত্যাগ করেছে, বাসা থেকে বের করে দিয়েছে আমাকে। সাইমা যেন রায়ের কথায় চমকে গেল। কারণ রায়ের বাবা ছেলে মেয়েদের মধ্যে রায়কে সব থেকে বেশি ভালোবাসেন। রায় যেন তার কলিজার টুকরা। যে কেউ রায়ের প্রতি তার বাবার ভালোবাসা নিয়ে হিংসা করবে আর সে বাবাকে তার মেয়েকে ত্যাগ করেছে, এটা কি সম্ভব? সাইমার হাত থেকে ফোনটা পড়ে গেল। সাইমা দেখল রায় মাথায় নিচু করে কাঁদছে। রায়ের মাথায় হাত রাখতে রায় সাইমাকে জড়িয়ে ধরে হামা করে কাঁদতে লাগলো। অতঃপর রায় আবারও বলল, আমি কিছু করিনি, বিশ্বাস কর তুই। ওরা আমাকে মিথ্যা অপবাদ বের করে দিয়েছে। আমি বরাবর বাচ্চা নষ্ট করিনি। সাইমা রায়কে সান্ত্বনা দিয়ে বলল, এই একদম কাঁদবি না পাগলি মেয়ে। এখন চল, ফ্রেশ হয়ে খেয়ে নিবি। আর এখানে কিছুদিন না, যতদিন ইচ্ছা থাকবি। তো দুলাভাই অনেক খুশি হবে দেখিস। এখন চল তাড়াতাড়ি, তোর এইসব কথা পরে শুনবো আমি। সাইমা নিজের বান্ধবীর চোখের পানি মুছে দিল। তারপর নিজের সাথে নিয়ে গেল। বড় মেয়ে জেরিনের শ্বশুরবাড়িতে বসে আছে রায়ের বাবা আর ভাইরা। তাদের পাশে বসে আছে জারিনের শ্বশুরবাড়ির লোকেরা। রায়ের বাবা মাথা নিচু করে বললেন, আমরা কেউ বুঝতে পারিনি রায় এমন একটা কাজ করবে। নিজের বোনের সাথে কি এমন করতে পারি তা আমার জানা ছিল না বেআই সাহেব। আমাদের ক্ষমা করবেন। যদি জানতাম তাহলে জেরিনকে আমাদের বাড়িতে নিয়ে যেতাম না। জেরিনের শ্বশুর আফজাল খান শান্ত গলায় বলল, রায়কে অনেক ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু সে এমনটা করবে তা আমারও ভাবতে পারছি না।
আমার বড় ছেলের ঘরে দ্বিতীয় সন্তানকে জন্মের আগেই সে শেষ করে দিল। জানি না রায় কেন এমন কাজটা করলো, কিন্তু সে অনেক বড় অপরাধ করেছে। আমরা তাকে পুলিশে দেব, তাকে তার অন্যায় শাস্তি পেতেই হবে। আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি, ওকে সন্তান হিসেবে ত্যাগ করেছি, আর কোনো সম্পর্ক নেই ওর সাথে আমাদের। রায়ের বাবার কথাগুলো আফজাল খানের দিকে তাকিয়ে বললেন। আফজাল খান উত্তেজিত কণ্ঠে বললেন, আপনি রায়কে বের করে দিলে তো সমস্যার সমাধান হবে না। সে আমার ছেলে আর বৌমার যা ক্ষতি করেছে তা কখনো কি ক্ষমার যোগ্য? আমার বড় ছেলে এই কষ্টটা কিভাবে নেবে বুঝতে পারছেন? ছেলেটা 1 মাস হলো বিদেশে গেছে ব্যবসার কাজে। আমার ছেলে এগুলো নিতে পারবে না। রায়কে নিজের মেজো ছেলে আবরারের জন্য নিয়ে আসতে চেয়েছিলাম। আবরার যদি এগুলো জানতে পারে তাহলে তার কি হবে একবার ভেবে দেখুন। পাগল হয়ে যাবে সে। আবরার রায়কে যতই পছন্দ করুক, রায়ের এই অন্যায় সে কিছুতেই মানবে না। আমার 3 ছেলের মধ্যে 2 ছেলের কষ্ট বাবা হয়ে কিভাবে দেখব আমি আর ভাবতে পারছি না। ছেলেদের এই ঘটনা কিভাবে জানাবো আমি? আবরার কাল আমাদের দেখে যথেষ্ট সন্দেহ করেছে, তাকে কিভাবে বলবো রায়ের এই কাজের কথা? রায় জানালার পাশে বসে আছে, দূর আকাশের দিকে তার দৃষ্টি। চোখের কোণে পানি শুকিয়ে দাগ হয়ে গেছে। রায়কে বিষণ্ণ দেখে সাইমা তার ঘাড়ে হাত রাখতেই কিছুটা চমকে গেল রায়। সাইমার দিকে এক পলক তাকিয়ে আবারও বাইরে তাকালো রায়। কোনো কিছুই যেন তার ভালো লাগছে না। সাইমা রায়কে আদরে গলায় বলল, এবার আমাকে শুরু থেকে বল তো কি হয়েছে? কাকু তো এমন না, হঠাৎ করেই তোকে কেন বাড়ি থেকে বের করে দিল? কি হয়েছে সবটা খুলে বল আমাকে। রায় একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, 2 দিন আগে বিকেলের দিকে আমি রান্নাঘরে নিজের জন্য নাস্তা তৈরি করছিলাম। বাসায় তেমন কেউ ছিল না, আমি, আপু, বড় ভাবি আর মা ছিলাম বাড়িতে। হঠাৎ করে বড় আপু আমাকে তার ঘরে ডাক দেয়। আপুর ঘরে যেতে আপু আমাকে বলে সে স্যুপ খাবে। আমি তার কথা মতোই স্যুপ বানিয়ে নিয়ে যাই। আপুকে স্যুপ দিয়ে আমি আবার নিজের কাজ করতে চলে আসি। সব ঠিকঠাক ছিল, হঠাৎ করেই আপুর ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে। আমি প্রথমে দৌড়ে আপুর ঘরে যাই। ঘরে যেয়ে দেখি আপু কাঁদছে নিজের পেট ধরে। এর মধ্যে মার ভাবিও চলে আসে। আপু নাকি খুব পেট ব্যথা করছে। আমরা তাড়াতাড়ি বাবাকে কল করি। বাবা বাইরে থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসেন। আমরা আপুকে হাসপাতালে নিয়ে যাই যত তাড়াতাড়ি সম্ভব। ততক্ষণে বড় ভাই আর মেজো ভাইয়া চলে আসে। আপুকে হাসপাতালে নেওয়ার পর জানতে পারি আপুর পেটের বাচ্চাটা নাকি নষ্ট হয়ে গেছে। মেডিকেল টেস্টের পর ডাক্তার জানায় আপুর বাচ্চা নাকি ওষুধের প্রভাবে মারা গেছে, কিন্তু আমাদের জানা মতে আপু এরকম কোনো কিছুই খায়নি। অতঃপর ডাক্তার আপুকে জিজ্ঞাসা করে ব্যথা শুরুর আগে সে কিছু খেয়েছে কিনা। আপু বলে দেয় সে স্যুপ খেয়েছিল। বাবা সেই স্যুপ মেডিকেল টেস্টের জন্য ল্যাবে পাঠায়, আর আপু, শ্বশুর, শাশুড়ি সবাইকে খবর পাঠানো হয়। ততক্ষণে আপুকে একদিন হাসপাতালে রাখার পর বাসায় নিয়ে আসে বাবা, আর আজ ল্যাব থেকে রিপোর্ট আসে। রিপোর্ট অনুযায়ী স্যুপের মধ্যে বাচ্চা নষ্ট করার ওষুধ মেশানো আছে, আর সেই স্যুপটা আমি নিজে বানিয়েছি। কিন্তু আমি জানি না ওটা কিভাবে এলো। আমি শুধু এতটুকু জানি আমি কোনো প্রকার প্রাণকে হত্যা করিনি। এত করে বোঝাতে চাইলাম তাও কেউ বুঝলো না। সাইমা উত্তেজিত কণ্ঠে বলল, কিসব বলছিস তুই? আচ্ছা মনে করে দেখ তো, ওই দিন তুই ছাড়া আর কেউ ছিল কি রান্নাঘরে? কেউ ছিল না। মা নিজের ঘরে শুয়েছিল। ফুলিকে দোকানে পাঠিয়েছিল বড় ভাবি ওষুধ কিনতে, আর বড় ভাবি তার ছেলের সাথে ঘরে খেলা করছিল। আমি ছাড়া কেউ ছিল না রান্নাঘরে। সাইমা রায়ের ঘাড়ে হাত রেখে বলল, আবরার স্যার কি জানে এই ব্যাপারে? রায় টলমল চোখে সাইমার দিকে তাকিয়ে বলল, জানি না সে কিছু জানে কিনা, তবে মানুষটা ভেঙে পড়বে রে। মানুষটা এগুলো সহ্য করতে পারবে না। ওপর থেকে যতই কঠিন হয়ে থাকুক, আমি তো জানি উনি কতটা ভালোবাসেন আমাকে। আমি কোন মুখে মানুষটার সামনে দাঁড়াবো কিছু মাথায় আসছে না। রায় সাইমাকে ধরে আবারও কাঁদতে লাগলো। সাইমা রায়ের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অপরদিকে কেউ একজন ফোনে কথা বলছে। আস্তে আস্তে সে বলল, আরে চিন্তা করিস না, এবার এমন চাল দিয়েছি যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। নিজের অধিকার খুব ভালো মতো বুঝে নিতে পারি আমি। সামনে দেখে যা আরও কি হয়, রায়ের কাছ থেকে ওর সব সুখ কেড়ে নেব আমি। ওকে লাশ বানিয়ে রাখবো, এমন হাল করব না বলতে পারবে না, আর না পারবে সহ্য করতে। এখন খোঁজ নে তাড়াতাড়ি কোথায় আছে। মাত্র ওর পাখা কেটেছি, এবার ওকে আস্তে আস্তে শেষ করার পালা। আর আমাদের আবরার কানে তার প্রিয়তমার করা কুকুরমের কথা পৌঁছানোর ব্যবস্থা কর তাড়াতাড়ি। কথাগুলো বলেই ফোনটা কেটে দিল এই অপরিচিত মানুষটা। অনেক হয়তো মনে করছেন বাচ্চা কেন নষ্ট করলো এবং কে নষ্ট করলো, তবে এটাই কিন্তু গল্পের মূল টুইস্ট।
তো আমাদের সাথে থাকতে হবে এবং শুনে যেতে হবে পরবর্তী পার্টটুকু। তাই দয়া করে কেউ ধৈর্যহারা হবেন না। রাত ঘড়িতে 9টা বাজে। দূর দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের দিকে রায় তাকিয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতে ব্যস্ত নগরী দেখছে সে। কোনো কিছুই থেমে নেই, কারোর জন্য কিছু থেমেও থাকে না। আচ্ছা, সে যদি না থাকে তাহলে কি হবে? সবাই কি ভুলে যাবে তাকে? রায় ভেবে পায় না। ধ্যান ভেঙে যায় সাইমার স্বামী অনেকের ডাকে। প্রায় দ্রুত চোখের কোণে লেগে থাকা পানিটা মুছে নেয়। সুতির ওড়নাটা ঠিক মতো শরীরে পেঁচিয়ে বাইরে বের হয়। বাইরে এসে দেখে সাইমা টেবিলে খাবার পরিবেশন করছে আর একটা চেয়ারে অনেক বসে আছে। রায়কে দেখেই একটা মুচকি হাসি দেয় সে। একটা সময় অনেক সাহায্য করেছে রায় তাকে, তা কখনো ভুলবে না সে। অনেক রায়কে ডাক দেয়, আরে রায়, দাঁড়িয়ে আছো কেন? তোমার বান্ধবী কিন্তু সব তোমার পছন্দের রান্না করেছে আজ, তাই দ্রুত খাওয়া শুরু করো। রায় একটা চেয়ার টেনে বসে পড়ে। রায় হয়তো এই ব্যবহারগুলো আশা করেনি। লোক হয়তো ঠিকই বলে আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো, তাই হয়তো তার আপন মানুষগুলো তাকে বোঝেনি। অপরদিকে কেউ একজন রায়ের ফোনে কল দিয়েই চলেছে, কিন্তু বারবার ফোনটা বন্ধ বলছে। মানুষটা অধৈর্য হয়ে পড়ে। আর সারাদিন কোথাও কোনো কথা হয়নি রায়ের সাথে তার। ভার্সিটিতেও আজ 3 দিন মেয়েটা যায় না। মেয়েটা কি তাকে এড়িয়ে চলছে? যদি এমনটা হয় তাহলে কানে নিচে দেবী 2 চড়। মেয়েটাকে 1000বার বকা দিয়েও মানুষ করতে পারল না ছেলেটা। আর এই ছেলেটা আর কেউ না, আবরার খান জয়। আবরার আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। তারপর ফোন দেয় রায়ের বড় ভাই রায়হান মাহমুদের ফোনে, কিন্তু সেও ফোন রিসিভ করে না। এবার আবরার বেশ রেগে যায়। সারাদিন ভার্সিটিতে ক্লাস নিতে হয়, সময় পেলে বাবার অফিসেও যেতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত কাজের ওপর থাকতে হয়। সারাদিন পর যদি প্রিয় মানুষটার খোঁজ ঠিকমতো না পাওয়া যায় তাহলে যে কোনো মানুষের রাগ হবে প্রচুর। আবরার আর এক মুহূর্ত অপেক্ষা করে না, নিজের ঘর থেকে বেরিয়ে যায়। আবরার সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের মাকে বলল, মা, আমি একটু রায়হান ভাইদের বাসায় যাচ্ছি, চলে আসবো তাড়াতাড়ি। তোমরা ঘুমিয়ে যেও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। আবরার মা আনিলা বেগম পেছন থেকে বললেন, তুমি বাড়িতে যেতে পারবে না আবরার। আবরার পেছনে ফিরল। সে কিছু বলবে তার আগেই আনিলা বেগম বললেন, আমি জানি তুমি কেন যেতে চাইছো, কিন্তু তুমি যার জন্য যাবে সে এখন আর ওই বাড়িতে নেই। এমনকি কোথায় আছে সেটা কেউ জানে না। আবরার কিছুটা অবাক হলো তার মায়ের কথা শুনে। আবরার কিছু বুঝলো না, তাই নিজের মায়ের কাছে যে বলল, তোমার কথা ঠিক বুঝলাম না মা। রায়কে বাড়ি থেকে আজ সকালে বের করে দিয়েছ ওর বাবা। আবরার চমকে ওঠে মায়ের কথায়। সেজন্য অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। আনিলা বেগম ছেলের কাছে এসে বললেন, তোকে যে কিভাবে কথাগুলো বলবো বাবা জানি না। রায়ের সাথে ওর বাবা মার এখন আর কোনো সম্পর্ক নেই। 3 দিনে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। তুই জানলে বিশ্বাস করবি না বাবা, তোর বড় ভাইকে কিছু জানাইনি। আবরার মায়ের দিকে তাকিয়ে বলল, যা বলার পরিষ্কার করে বলো মা, আমি তোমার কথার কিছু বুঝতে পারছি না। আবরার মা ছেলেকে সোফায় বসিয়ে নিজের ঘরে গেলেন। একটু পরে ফিরে এলেন একটা ফাইল হাতে নিয়ে। তার সাথে আফজাল খানও এসেছে। আবরার অধৈর্য হয়ে পড়েছে। অতঃপর নিজের মায়ের কাছে যে বলল, মা, দয়া করে আমাকে তাড়াতাড়ি বলো কি হয়েছে, এত সব ঝামেলা আমার ভালো লাগছে না। আফজাল খান ছেলেকে বসালেন, তারপর এক এক করে সব বলতে লাগলো। সব শুনে আবরার শরীর থেকে ঘাম ছুটে গেছে। এসির মধ্যে থাকার পরেও সে ঘেমে গেছে। আবরার হাত দিয়ে কপালের ঘাম মুছে বলল, আমি সব বিশ্বাস করি না, রায় এমনটা করতেই পারে না। আফজাল খান ছেলের কাছে যে বললেন, রায় নিজের হাতে জেরিনের এত বড় ক্ষতি করেছে, তাও তুমি ওর পক্ষে কথা বলছো? তোমাকে আর কি বলবো, তুমি তো অনেক আগেই পাগল হয়ে গেছো। বিশ্বাস না হলে রিপোর্টগুলো দেখে নাও একবার। আবরার বাবার কথা মতো রিপোর্টগুলো দেখতে লাগলো। আবরার রিপোর্টগুলো দেখে নিজের ঘরে চলে গেল। একটা কথা বলল না। অপরদিকে রায়ের বাবা নিজের ঘরে শুয়ে আছেন। তার পাশে সবাই বসে আছে। তার শরীরটা ভালো নেই। বিকেলের পর থেকে বুকটা নাকি ভীষণ ব্যথা করছে তার। তাই বড় ছেলে রায়হান পরিচিত একজন ডাক্তারকে নিয়ে এসেছে। ডাক্তার তাকে চেক আপ করে বললেন, অতিরিক্ত চিন্তার জন্য বুকে ব্যথা বেড়েছে হয়তো। রোগীর এখন চিন্তামগ্ন থাকা জরুরি। এর আগেও যেহেতু একবার হার্টের অপারেশন হয়েছে, তাই একটু ঝুঁকি কিন্তু আছে। আমি কিছু ওষুধ লিখে দিলাম, এগুলো নিয়ে এসে খাইয়ে দিন। ডাক্তার চলে যেতে রায়ের বড় ভাবি বলল, রায়হান,
আমি তোমাকে বারবার বলেছিলাম রায়কে বের করে দিও না। মেয়েটা না হয় একটা ভুল করেই ফেলেছে, তার জন্য বের করে দিতে হবে কেন? দেখেছো বাবু অসুস্থ হয়ে পড়েছেন। আমার কথা তো কখনো শুনেও শুনতে চাও না। এখন যা ইচ্ছে করো তোমরা। রায়ের ভাবি চলে গেল নিজের ঘরে। রায়ের মা আঁচলে মুখ গুজে কাঁদতে লাগলেন। তার সুখের সংসারে যে কার নজর লাগলো তা আল্লাহ ছাড়া কেউ জানে না। বড় মেয়ে নিজের বাচ্চাকে হারিয়ে পাথর হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না। ছোট মেয়েকে বাড়ি ছাড়তে হয়েছে, এখন আর স্বামী অসুস্থ। চোখের সামনে তার সংসারে ফাটল ধরেছে, যা চাইলেও তিনি থামাতে পারছেন না। অন্ধকার রাত, চারিদিকে নিস্তব্ধ পরিবেশ। আবরার বারান্দায় দাঁড়িয়ে আছে, এক হাতে তার ফোন, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। আবরারের মনটা কেন যেন বড্ড অশান্ত লাগছে। একটা বার রায়ের কণ্ঠটা শুনতে বড্ড মন চাইছে। আবরার আবারও রায়ের নাম্বারে কল করে, কিন্তু বরাবরের মতো হতাশ হলো। আকাশের দিকে তাকিয়ে আবরার মনে করল সেই প্রথম দর্শনের কথা, যেদিন সে প্রথম রায়কে দেখেছিল বৃষ্টি স্নাত সময়, 5 বছর আগের কথা। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু পরপর মেঘের বিকট গর্জনে কেঁপে উঠছে শহর। রাস্তা প্রায় জনমানবহীন। আবরার তখন ভার্সিটি শেষ করে বেরিয়েছে। বলতে গেলে সে তখন একেবারে বেকার। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়াই যেন তার একমাত্র কাজ। আজও বের হয়েছিল আড্ডা দিতে, কিন্তু মাঝপথে বৃষ্টি, তার মধ্যে গাড়ির তেল যে প্রায় শেষের দিকে, সেই কথা তার মনেই ছিল না। তাই অঘটন ঘটেই গেল মাঝ রাস্তায়। আবরার প্রায় 1 ঘন্টা গাড়িতে অপেক্ষা করলো বৃষ্টি থামার জন্য, কিন্তু বৃষ্টি তো থামল না, উল্টো বৃষ্টির বেগ বেড়ে গেল। তাই বিরক্ত হয়ে এক প্রকার গাড়ি থেকে বেরিয়েই গেল। বৃষ্টির ফোঁটা গায়ে পড়তে আবরার শরীর শিরশির করে উঠল। একটু দূরে একটা চায়ের দোকান দেখতে পেল আবরার, তাই অপেক্ষা না করে দৌড়ে গেল দোকানটার দিকে। দোকানের ভেতর যেতেই আবরার দেখতে পেল একটা মেয়ে বসে আছে একটু দূরে, গায়ের ওড়নাটা দিয়ে শরীর ঢেকে বসে আছে সে। আবরার স্পষ্ট খেয়াল করলো মেয়েটা তার আগমনে কিছুটা ভয় পেয়েছে। আবরার মেয়েটার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল, তবে মেয়েটার মুখ দেখতে পেল না, কারণ মেয়েটা একটু বেশি মাথা নিচু করে বসে আছে। মেয়েটা হয়তো স্কুল কলেজে পড়ে, পোশাকে ঠিক তেমনই মনে হলো আবরার। মেয়েটার কাঁধের ব্যাগটা বুকের সাথে চেপে ধরে বসে আছে এক কোনায়। আবরার সেই দিকে আর পাত্তা দিল না। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও বৃষ্টি থামছে না। আবরার কেন যেন আবার পেছনে ঘুরে মেয়েটাকে দেখল। আবরার দেখল মেয়েটা একটা ডায়েরিতে কিছু লিখছে। আবরার নিজের দৃষ্টি আবার সরিয়ে নিল আর বৃষ্টিতে ভেজা শহর দেখতে লাগলো। হঠাৎ করে একটা মিষ্টি কণ্ঠ আবরারের কানে ভেসে এলো। কণ্ঠের মালিক আবরারকে বলল, ভাইয়া শুনছেন? আবরার এই কণ্ঠটা উপেক্ষা করতে পারল না, তাই পেছনে ঘুরে দাঁড়ালো। মেয়েটা এবার মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে আছে। আবরার এবার অচেনা মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পেল। কেন যেন তার বুকের মাঝে হঠাৎ করে ধক করে একটা শব্দ হলো। আবরার কাজল লেপটে যাওয়া দুটো চোখে দেখে অবাক হয়ে গেল। সে তাকিয়ে রইল সেই চোখের দিকে। চোখে মোটা ফ্রেমের চশমা, বাম চোখের পাশে একটা ছোট্ট কাটা দাগ, গায়ের রং ফর্সা নয় কিছুটা টমাটে, 2 কানের পাশে ছোট 2টা বেনি, একটু বেশি ছোট বেনি দুটো, গাল দুটো একটু ভারী, যা তাকে একটু বেশি সুন্দর করে দিয়েছে। আবরার এলোমেলো চিন্তার মাঝে মেয়েটা আবরারকে ডাক দিল আবারও, ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন? আবরার ধ্যান ভাঙল, তারপর নিজেকে সামলে বলল, কি সাহায্য করব তোমার? মেয়েটা একটু ভীতু চোখে আবরারের দিকে তাকিয়ে বলল, ভাই আমার পায়ে অনেক ব্যথা পেয়েছে, আমি উঠতে পারছি না, যদি একটু সাহায্য করতেন তাহলে অনেক ভালো হতো। আবরার এই ভাইয়া ডাক শুনে কেন যেন বিরক্ত হলো, কিন্তু মুখে স্বাভাবিক ভঙ্গিমা বজায় রেখে বলল, কি হচ্ছে তোমার পায়ে? মেয়েটা মাথা নিচু করে বলল, পা পিছলে রাস্তায় পড়ে গিয়েছে আর ব্যথা পেয়েছি পায়ে, একটু সাহায্য করবেন আমাকে ভাইয়া? আবরার একটু চুপ থাকলো, তারপর মুচকে এসে বলল, তুমি এখানে 5 মিনিট অপেক্ষা করো, আমি এখনই আসছি। সামনে যে দেখি আর একটা রিক্সা পাই কিনা। যা বৃষ্টি পড়ছে তাতেই পা নিয়ে বাড়ি যেতে অসুবিধা হবে তোমার। আবরার মেয়েটার উত্তরের অপেক্ষা করল না। অচেনা মেয়েটার সাহায্যের জন্য বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল, আর মেয়েটা অবাক চোখে তাকিয়ে রইল আবরারের দিকে। প্রায় 10 মিনিট পর আবরার একটা রিক্সা নিয়ে ফিরে এলো। এদিকে বৃষ্টিও থেমে গেছে। আবরার দোকানের ভেতর তাকিয়ে দেখলো কেউ নেই। বেশ হতাশ হয় সে। মেয়েটা নিজেই সাহায্য চাইল, আবার কিছু না বলেই চলে গেল। বেশ রাগ হলো আবরার, তাই রাগ সামলাতে না পেরে বলেই ফেলল অকৃতজ্ঞ। আবরার বেশ রাগ নিয়ে দোকান থেকে বেরিয়ে যাবে,
হঠাৎ চোখ গেল কাঠের টুলের উপর। সেখানে একটা ডায়েরি পড়ে আছে। একটু ভালো করে তাকাতেই চিনতেই পড়ল আবরার। তার প্রাণ মনে বলল, এটা তাহলে অকৃতজ্ঞ মেয়েটাই ফেলে রেখে গেছে। যেখানে নিজের খেয়াল রাখতে পারে না সেখানে ডায়েরি তো কিছুই না। আবরার কিছু না ভেবে নিয়ে এলো। তারপর রিক্সা চেপে বসে নিজে গন্তব্যে রওনা দিল। সেদিন আর আড্ডা দেওয়া হয়নি আবরারের। ম্যানেজারকে ফোন করে গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আর তারপর বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে আসতে মনে পড়ে ডায়েরিটার কথা। টেবিলের পাশে রাখা ডায়েরিটা হাতে তুলে নেয় আবরার। ডায়েরিটা খুলতেই চমকে ওঠে আবরার। প্রথম পৃষ্ঠায় অকৃতজ্ঞ মেয়েটার একটা ছবি লাগানো। আবরার বেশ রাগ হয়ে মেয়েটাকে দেখে, কিন্তু তবু সে তাকিয়ে রইল এই শান্ত মেয়েটার দিকে। দুনিয়ার সব পবিত্রতা যেন এই টমাটে রঙের চশমা ওয়ালির মুখে রয়েছে। আবরার আনমনেই হেসে ফেলে। তারপর ডায়েরিটা পড়তে শুরু করলো একটু একটু করে। আর যতই সে পড়তে লাগলো তার থেকেও বেশি অবাক হতে লাগলো। একটা মানুষ বোকা চেহারার আড়ালে যে কতটা পাজি তা সে জানতেই পারত না যদি না সে অকৃতজ্ঞ মেয়েটার ডায়েরি পড়ত। আবরার পুরো 2 দিনে ডায়েরিটা শেষ করল। তবে শেষে পৃষ্ঠার লেখাগুলো পড়ে আবরার বাকরুদ্ধ হয়ে গেছে। মেয়েটা যে পাজি তা সে ডায়েরি পড়েই বুঝে গেছে। তাই বলে এত দূর তাকে বাদর বলেছে এই মেয়ে। কখনো দেখা হোক তখন বুঝিয়ে দেব। তারপর বেশ কিছুদিন কেটে গেছে, কিন্তু কয়েকদিনের মধ্যে আবরার একটা বদ অভ্যাস হয়ে গেছে। সে রোজ ডায়েরির প্রথম পৃষ্ঠা আঠা দিয়ে লাগানো ছবিটা দেখে। টমাটে বর্ণের এই মেয়েটার মাঝে কি আছে কে জানে। শুধু জানে মেয়েটাকে দেখতে তার খুবই ভালো লাগে। হঠাৎ একদিন আবরার অচেনা মেয়েটার ছবি দেখায় মগ্ন ছিল। ঠিক তখনই আবরার ছোট ভাই স্বামীর ঘরে আসে। মেজো ভাইকে এক মনে ডায়েরির দিকে তাকিয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তাই কিছুটা পা টিপে ভাইয়ের পেছনে যেয়ে দাঁড়ায়। ভাইয়ের ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসিটাও তার চোখে পড়ে। বদরাগী ভাইয়ের পেছনে গিয়ে দাঁড়াতেই স্বামীর চমকে যায়। এ কি দেখছে সে? তার খিটখিটে মেজাজের ভাই একটা মেয়ের ছবি দেখে হাসছে। শুধু তাই নয়, আশেপাশে যে কেউ আছে সেদিকেও খেয়াল নেই তার। স্বামীর মাথায় একটা বুদ্ধি খেলে গেল, তবে দুষ্টু বুদ্ধি। আবরার তাকে পড়ালেখার জন্য অনেক মেরেছে, তাই আজ একটু শোধ নেবে সে। স্বামীর অপেক্ষা করল না। আবরারের হাত থেকে হঠাৎ করেই ডায়েরিটা কেড়ে নিল। আর আবরার হঠাৎ আক্রমণে চমকে উঠল। কিন্তু ততক্ষণে স্বামীর পালিয়ে গেছে ডায়েরি নিয়ে। আবরার চেয়ার ছেড়ে দৌড় দিল স্বামীরের পেছনে। আবরার রাগ ভরা কণ্ঠে পেছন থেকে বলল, স্বামীর ডায়েরি দিয়ে দে, নইলে কিন্তু অনেক খারাপ হবে। ইচ্ছে করে মার খাস না বলে দিলাম। স্বামীর তবুও থামল না, দৌড়ে চলে গেল রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে মায়ের শাড়ির আঁচলের নিচে ঢুকে পড়ল। আনিলা বেগম ছেলের কাণ্ড দেখে বললেন, এই তোর কি হয়েছে? এভাবে রান্নাঘরে এসেছিস কেন? বুড়ো বয়সে আমাকে না জ্বালালে কি তোদের ভালো লাগে না? স্বামীর ঘন ঘন শ্বাস নিয়ে বলল, মা আমাকে বাঁচাও, নইলে তোমার মেঝো ছেলে আমায় মেরে ফেলবে। আবরার এতক্ষণে চলে এসেছে। আবরার স্বামীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ডায়েরিটা তাড়াতাড়ি দে স্বামীর। আনিলা বেগম ছোট ছেলেকে বলল, তুমি কেন আবরার ডায়েরি নিয়ে এসেছো স্বামীর? আবরারকে দিয়ে তো ডায়েরিটা। এটা যে সে ডায়েরি না মা, তোমার মেজো ছেলে। বেচারা স্বামীর আর কিছু বলতে পারল না। তার আগে আবরার এসে ওর মুখ চেপে ধরল। স্বামীর হাজার চেষ্টা করে আবরারের সাথে আর পারল না। আর আনিলা বেগম ছেলেদের কাণ্ড দেখে হাসতে লাগলেন। আবরার ছোট ভাইকে নিজের ঘরে নিয়ে আসলো। তারপর ছোট্ট করে একটা থ্রেড দিয়ে দিল, যা শুনে স্বামীর অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। কেন সে নিজেও ভাবতে পারেনি আবরার তার ব্যাপারে এত কিছু জানে। তাই স্বামীর চুপচাপ ভাইয়ের ঘর থেকে বের হয়ে যায়, কারণ সে চায় না রিনির ব্যাপারে তার বাবা জানুক। কিন্তু আবরার রিনির ব্যাপারে কিভাবে জানে? তাদের সম্পর্কের কথাও কি করে জানে? সে আর আবরার পেছনে লাগবে না। এক প্রকার পালিয়ে গেল স্বামীর আবরারের ঘর থেকে। আর আবরার বাঁকা হাসে সেই দিকে তাকিয়ে। তারপর ফোন বের করে কল দেয় প্রাণপ্রিয় বন্ধু সাদিকে। সাদিক তার সাথে ছোটবেলা থেকে বন্ধুত্ব। আবরার নিজের সকল কথা সাদিককে বলে। রোদের প্রচণ্ড তাপে চারিদিকে খা খা করছে। আবরার তার প্রাণপ্রিয় বন্ধু বসে আছে একটা চায়ের দোকানে। হ্যাঁ, এটাই সে চায়ের দোকান যেখানে আবরার আর সেই অকৃতজ্ঞ মেয়েটাকে দেখেছিল। আবরার পাশে বসে আছে সাদি। আবরার কেন এই রোদের মধ্যে এখানে বসে আছে সেটাই সাদি বুঝতে পারছে না। আবরার একের পর এক 4 সিগারেট খেয়েই যাচ্ছে আর রাস্তার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে সাদি বলল, আমাকে ডেকে এনে এখানে কেন বসে রেখেছিস ভাই?
আর কতক্ষণ বসে থাকবো বলতো? আবরার পথে থেকে তাকিয়ে বলল, যতক্ষণ না সে আসছে ততক্ষণ এখানে থাকবি। মানে কে আসবে? আবরার সাদির দিকে তাকালো, তারপর কিছুটা ভেবে বলল, চল আজ তোকে সব বলবো। আবরার হাতে থাকা সিগারেটটা ফেলে দিল। সাদি কিছুই বুঝল না। আবরার সাদিকে নিয়ে চলে গেল সেখান থেকে। গাড়িতে ড্রাইভ করতে করতে আবরার সাদিকে সব খুলে বলল। সব শুনে সাদি বলল, এভাবে মেয়েটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব কম দোস্ত। একটা কাজ করতে পারিস, মেয়েটার ছবি পত্রিকায় ছাপিয়ে দে, আর উপরে লিখে দিতে বলবি সন্ধান চাই। আবরার বিরক্তে বলল, জীবনে একটা ভালো বুদ্ধি তোর মাথায় বের হয়নি? আর হবে বলে মনেও হয় না, মাথা মনে হয় গেছে তোর। এই কাজ করলে মেয়ের পরিবারের লোকজন কি ভাববে আমাকে? তবে তাকে খুঁজে বের করতেই হবে, এটাই শুধু জানি। সেদিনের পর 1 বছর পার হয়ে গেছে, কিন্তু আবরার সেই তামাটে বর্ণের আকৃতির অকৃতজ্ঞ চশমাওয়ালিকে খুঁজে পায়নি। সময় পেলেই ছুটে গেছে ওই চায়ের দোকানে। বৃষ্টির দিনে গাড়ি নিয়ে ছুটে গেছে, যদি একবার তার দেখা পাওয়া যায়। কিন্তু প্রতিবার সে হতাশ হয়েছে। আবরার গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আজকে তার বড় ভাইয়ের জন্য নবমবারের মতো মেয়ে দেখতে যাওয়া হবে। এত মেয়ে দেখিও তার ভাইয়ের বিয়েতে মত হয়নি, তাই তার আজকেও পাত্রী দেখতে যাচ্ছে। আর এই বিয়ের ঘটক সাদি আবরারের বড় ভাইয়ের জন্য মেয়ে পছন্দ করেছে। তারপর নিজের মাকে দিয়ে আবরার মায়ের কাছে খবর পাঠিয়েছে। তারপর মেয়ের বাড়িতে খবর পাঠানো হয়েছে মেয়ে নাকি সাদির এক বন্ধুর বোন, আর আজ তাকে সবাই মিলে দেখতে যাবে। এক এক করে সবাই চলে এলো। মেয়ের বাড়িতে আবরার পরিবারের লোকজন আর সাদি যাবে। আবরার ড্রাইভ করছে, সবাই হাসাহাসি করছে, কিন্তু আবরার মুখে হাসি নেই কোনো। আগের থেকে একটু বেশি নিশ্চুপ হয়ে গেছে সে। আবরারকে নিশ্চুপ দেখে সাদি আস্তে করে বলল, ওই বেটা, এমন মুখ করে আছিস কেন? বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এরপর কিন্তু তোর সানে বাজবে, তাই চিল কর মামা। আর এই বৃষ্টিস না তো কন্যাকে ভুলে যা, সে তোর কপালে নেই মামু। আবরার সাদির দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই তোর বকবক করা মুখটা বন্ধ কর। আর শোন, ওই মেয়েকে আবরার খান জয় চায় না, বুঝেছিস? কিন্তু সে যে কাজটা করেছে, এই জন্য তাকে শাস্তি দেব আমি, শুধু একবার সামনে পাই তাকে। আবরারের কথা শুনে সাদি হাসে। তারপর আবরার কাঁধে হাত রেখে বলে, এই সময় সবকিছু বলে দেবে বন্ধু, চিন্তা করিস না। আচ্ছা ধর আজকে তুই ওই মেয়েকে পেয়ে গেলি, তাহলে কি করবি? যেটা পাবো না সেটা নিয়ে কথা না বলাই ভালো, এ বাদ দে। 1 বছর খুঁজেও তাকে পাইনি, আর আজ তাকে পাওয়ার আশা রাখি না। সাদি ছোট্ট একটা শ্বাস নেয়, তারপর চুপ করে বসে থাকে আবরারের পাশে। আবরার সোফায় বসে আছে। এক জায়গায় বসে থাকতে বেশ বিরক্ত লাগছে তার, কিন্তু তবুও হাসি মুখে বসে আছে। মেয়ে তাদের পছন্দ হয়েছে। তার মা মেয়েকে গলার চেন পরিয়ে দিয়েছে। এখন সবাই গল্প করছে বসে। হঠাৎ করে চুরির রিনিঝিনি শব্দে আবরারের ধ্যান ভঙ্গ হলো। মেয়েদের চুরি আর নুপুরের শব্দ আবরার একদম পছন্দ করে না। তো একটু বিরক্ত হয়ে পাশে তাকালো, কিন্তু এক মুহূর্তের জন্য আবরার থমকে গেল। একটা বহু প্রতীক্ষার মানুষ যখন চোখের সামনে থাকে, তখন প্রত্যেকটা মানুষই থমকে যাবে। তার পাশেই দাঁড়িয়ে আছে সেই তামাটে বর্ণের অকৃতজ্ঞ মেয়েটা, যার জন্য রোদ বৃষ্টি উপেক্ষা করে ছুটে গিয়েছে, যাকে 1 বছর খুঁজে চলেছে অচেনা রাস্তার মোড়ে। আবরার জানে না কেন সে খুঁজেছিল এই অতি সাধারণ মানুষটাকে। আবরার জানে না কেন হাজারো সুন্দরের মাঝেই তমরা কন্যাকে সে কেন খুঁজছে। শুধু এটুকু জানে, মেয়েটাকে তার দরকার, সে অকৃতজ্ঞ মেয়েটাকে তার দরকার। আর সে মেয়েটা মিষ্টি হাতে দাঁড়িয়ে আছে তার সামনেই। এই জন্য অবিশ্বাস্য ঘটনা। আবরার মাথা ঘুরিয়ে সাদির দিকে তাকালো। সাদি আবরারের দিকে তাকিয়ে হাসলো। আবরার এতক্ষণে যা বোঝার বুঝে গেছে। মেয়েটা আবরারের সামনে মিষ্টির বাটি নিয়ে আসতেই আবরার আবার মাথা তুলে তাকালো, আর মেয়েটা একটু ভ্রু কুচকে তাকালো আবরারের দিকে। তারপর এক এক করে সবাইকে মিষ্টি দিতে লাগলো। রাত ঘড়িতে 11টা। আবরার বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছে। তার মনটা আজ ভালো লাগছে। অচেনা মেয়েটা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। তার চুলগুলো কয়েক ইঞ্চি লম্বা হয়েছে, আগের থেকে যেন একটু বড় হয়েছে। তবে চোখের মোটা ফ্রেমের চশমাটা তাকে যেন একটু বড় বানিয়ে দিয়েছে। আবরার মেয়েটার কথা ভেবে হাসলো, তারপর হাতে জ্বলন্ত সিগারেট ফেলে দিল। এবার মেয়েটাকে শিক্ষা দিতে পারবে সে, ভাবতেই আবরার খুশি হয়ে গেল। তারপর মুচকি এসে ঘরে ঢুকে গেল। 15 দিন পার হয়ে গেছে আজ। ধুমধাম করে আবরারের বড় ভাই বিয়ে করেছে। নতুন বউয়ের সাথে তার ছোট বোন এসেছে।
মেয়েটা সোফার এক পাশে চুপ করে বসে আছে। তার বড় বোনকে লোকজন দেখতে আসছে, তার সাথেও টুকটাক কথা বলছে, আর সে জবাব দিয়ে চলেছে। মেয়েটা বোনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মনে হলো পাশে কেউ বসে আছে, তাই সে পাশে তাকালো। পাশে তাকাতেই বড় বোনের দেবরের সাথে চোখে চোখ পড়ে গেল মেয়েটার। লোকটা কেমন করে যেন তার দিকে তাকায়। লোকটাকে তার বড্ড চেনা লাগে, তবু মনে করতে পারে না কোথায় দেখেছে। আবরার মেয়েটার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এই মেয়ে, আমাদেরকে এভাবে তাকিয়ে আছো কেন? মেয়েটার একটু রাগ হয়। এই লোকটাই তো তার দিকে তাকিয়ে আছে, আর এখন বলছে সে নাকি তাকিয়ে আছে। বড় বোনের দেবর বলে কথা, তাই জবাব দেয় না মেয়েটা। অন্যদিকে তাকিয়ে মেয়েটা তখনই আবরার তাকে বলে, তোমার নাম কি? মেয়েটা আবরারের দিকে না তাকিয়ে জবাব দেয়, আমার নাম রাইম ইসলাম রায়, আপনি রায় বলে রাখতে পারেন। আবরার এবার একটু দুষ্টু কণ্ঠে বলে ওঠে, তা রায়, আপনি কি শুধু বিয়ে বাড়িতে মজাই করেন, নাকি তার ফাঁকে সুন্দর ছেলেদের দিকেও নজর দেন? রায় চমকে ওঠে, ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। আবরার ঠোঁটের কোণে শয়তানি হাসি। আবরার এবার আস্তে করে বলে, আমি কিন্তু মানুষের মন পড়তে পারি, তাই আমার সামনে এত ভালো সাজার একদম দরকার নেই। রায় আবরারের দিকে তাকিয়ে নিজের চশমা ঠিক করে তারপর রায় কিছু বলবে তার আগে আবরার সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু যেতে যেতে বলে, আপনারই চশমাটা বড়, ওই চশমাটা সামনে রাখবেন, চার চোখ। রায় কিছু বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে আবরারের দিকে। রায় বোনের সাথে তার শ্বশুর বাড়িতে এসেছে আজ 2 দিন। বউ ভাত গতকাল শেষ হয়েছে, আজকে তারা নিজেদের বাসায় চলে যাবে। রায় যেন এই বাড়ি থেকে গেলেই বাঁচে। আবরারকে এখন এক প্রকার ভয় পায় সে। রায় যে মাঝে মাঝে মিষ্টি জাতীয় খাবার চুরি করে খায় এটা কেউ জানে না, কিন্তু গতকাল আবরারের মা যখন রায়ের কাছে এক বাটি পায়েস নিয়ে আসে, তখন রায় ভদ্রতা বজায় রেখে খেতে চায় না। কিন্তু হঠাৎ করে আবরার সেখান থেকে এসে বলে, লোকের সামনে খাই না, কিন্তু সুযোগ পেলে ছাড় দেই না। রায় আবরারের কথা আবারও চমকে ওঠে। রায় তখন বিশ্বাস করেই নাই যে আবরার সকলের মনের কথা বুঝতে পারে, তাই কাল থেকে আবরারকে সে এড়িয়ে চলে। অতঃপর রায় চলে যায় নিজের বাসায়। তবে যাওয়ার আগে আশেপাশে আরেকটা বার আবরারকে খোঁজে, কিন্তু কোথাও না দেখে নিশ্চিত ফিরে যায়। কিন্তু আবরার যে নিজের ঘরের জানলা দিয়ে তার সব ভণ্ডামি দেখছে, তাই রায় এটা বুঝতে পারে না। এভাবে দিন যাচ্ছে রায়ের। পড়ালেখায় বরাবরের মতো লাড্ডু সে। লেখাপড়া করতে তার ভালো লাগে না, তবে গল্প পড়তে ভীষণ ভালো লাগে তার, তাই সময় পেলেই গল্পের বই নিয়ে বসে যায়। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে যায়। কিছুদিন আগেই রায়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা ভালো হয়নি, তবে পাশ করবে সে, আর পাশ করাই তার মূল লক্ষ্য। এত ভালো রেজাল্ট করে কিচ্ছু হবে না, তাই সে রিল্যাক্সে থাকে সব সময়। বাবার বড় ভাবি যেখানে আছে সেখানে তার কোনো চিন্তা নেই, ভাইরা তার কিছুই করতে পারবে না। অন্যদিকে রায়ের বড় বোন প্রেগনেন্ট, তার 8 মাস চলছে। ডাক্তার বলেছে ছেলে হবে। রায়ের বড় ভাইয়ের ঘরেও ছেলে হয়েছে কয়েক মাস আগেই, আর এখন বড় বোনের বাবু হবে। সবার আনন্দে যেন শেষ নেই। আজ তার বড় বোনের শ্বশুরবাড়ির লোকজন আসবে। রায়ের বড় দুলাভাই আরহাম খান বড্ড ভালো মানুষ। রায় তার মা আর ভাবির সাথে টুকটাক সাহায্য করে, তারপর চলে যায় নিজের ঘরে। গোসল করার পরেও যেন শরীর থেকে গরমের রেশ কাটে না তার। তার মধ্যে ছোট চুলগুলো যেন আরেক ঝামেলা। মাঝে মাঝে ইচ্ছে করে টাক হয়ে যেতে, তবে যদি একটু শান্তি পেত সে। রায় ভেজা চুলে একটা ক্লিপ দিয়ে আটকে নেয়। তারপর ড্রয়িং রুমে আসতেই বুঝে যায় মেহমান এসে গেছে। রায় সবাইকে সালাম দেয়, হাসি মুখে কথা বলে, কিন্তু ভুলেও আবরারের দিকে তাকায় না। কিন্তু লোকটা যে তার দিকে তাকিয়ে আছে এটা রায় বুঝতে পারছে। রায়ের গলা শুকিয়ে আসে, তাই কাউকে কিছু বুঝে উঠতে না দিয়ে আস্তে করে উঠে টেবিলের কাছে আসে। তারপর তাড়াতাড়ি করে 1 গ্লাস পানি খেয়ে নেয়। রায় পানি পান করে একটা আশ্বস্তির নিঃশ্বাস নেবে, ঠিক তখনই আস্তে করে একজন বলে ওঠে, বাহ, আজকাল আমার ভয় তাহলে গলাও শুকিয়ে যায়, ভালো উন্নতি হচ্ছে দিনকে দিন। রায় অসহায়ের মতো পাশে তাকিয়ে আবরারের দিকে তাকায়। এই লোকটা তার সবকিছু কিভাবে বুঝে যায়। রায় রাগ হয় প্রচুর। আবরার রায়ের দিকে তাকিয়েই হাসে, তারপর বলে, আমিও কিন্তু পানি খেতে এসেছি, একটু পানি ঢেলে দেবেন? এই কথাটা আবরার স্বাভাবিকভাবেই বলে, যেন কেউ কিছু বুঝতে না পারে। রায় পানি ঢেলে দিতে আবরার পানি খেতে শুরু করে। রায় চলে যায় সেখান থেকে। রায়ের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। খুব একটা খারাপ রেজাল্ট করেনি। তার মা তনিমা বেগম মেয়েকে একটু বকা দিয়েছে, কিন্তু তার বাবা এতেই খুশি। রায়কে প্রাইভেট ভার্সিটিতে তার বাবা ভর্তি করিয়েছে, কারণ পাবলিক ভার্সিটি রায়ের বাসা থেকে অনেক দূরে।
আর হোস্টেলে সিনিয়রদের দ্বারা অনেক সমস্যায় পড়তে হয় জুনিয়রদের, যার কারণে রায়ের বাবা রায়কে প্রাইভেট ভার্সিটিতেই ভর্তি করিয়েছে। আদরের মেয়েকে নিয়ে কোনো প্রকার ঝামেলা করতে চান না তিনি, তাই রায়কে ভর্তি পরীক্ষার মতো জীবন মরণ লড়াই লড়তে হয়নি। রায়ের বড় বোনের ছেলে হয়েছে 1 মাস আগেই। রায়ের বড় দুলাভাই আরহাম খান সেদিন বউ বাচ্চার জন্য যেভাবে অস্থির হয়েছিলেন তা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিল। রায়ের বড় বোন এখন শ্বশুর বাড়িতে আছে। একজন বাবাই শুধু জানে বাবা হওয়ার আগের মুহূর্ত তার কলিজা কেমন করে। সৃষ্টিকর্তার সহায় হলে এই সংসারে খুশির জ্বর বয়ে যায়, না এলে সব শেষ। রায় নিজের ঘরে বসে আছে। তার হাতে একটা রূপার নূপুর, আরেকটা হারিয়ে গেছে প্রায় 2 বছর আগে। রায় হাজার খুঁজেও সেটা পায়নি। বাবা অনেক আদর করে জন্মদিনে উপহার দিয়েছিল, আর সেটাও রায় হারিয়ে ফেলেছে। রায় ওই একটা নূপুর পায়ে পরে নিল, তারপর তৈরি হয়ে নিল, কারণ আজ রায়ের ভার্সিটির প্রথম পরীক্ষা। তারপর নাস্তা করে বেরিয়ে গেল বাসা থেকে। যাওয়ার আগে মা বাবাকে সালাম করে গেল। রায়ের বাবা মেয়ে মাথায় চুমু দিয়ে দোয়া করলেন। রায় রিক্সা করে রওনা দিল ভার্সিটির দিকে। অন্যদিকে আবরার আয়নার সামনে দাঁড়িয়ে শীষ বাজিয়ে যাচ্ছে। অকৃতজ্ঞ মেয়েটাকে শায়েস্তা করতে পারবে এবার। তার সাথে অভিনয় করার শাস্তি এবার দেবে সে। সাদির কথা মতো ভার্সিটির চাকরিটা নিয়েছে, এবার বুঝবে ওই মেয়েটা আবরার কি। আবরার শার্ট ঠিক করে নিল, তারপর ঘড়ি পরে বেরিয়ে গেল বাসা থেকে। অন্যদিকে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যামে রায় আটকে গেল। এদিকে প্রথম দিনের ক্লাস প্রায় শুরুর দিকে। প্রথম দিনেই যদি দেরি হয় তাহলে ব্যাপারটা ভালো দেখাবে না, এটা ভেবেই রায়ের মন খারাপ হয়ে গেল। ভার্সিটির গেট থেকে দৌড়ে ভেতরে ঢুকলো রায়। তারপর দারোয়ানের সাহায্য নিয়ে নিজের ক্লাসরুম খুঁজতে লাগলো। অবশেষে পেয়েও গেল, কিন্তু সমস্যা ঘটে গেল এক জায়গায়। ক্লাসে স্যার ঢুকে পড়েছে। রায় মনে কিছুটা সাহস নিয়ে দরজার সামনে মাথা নিচু করে দাঁড়ালো। তারপর আস্তে করে বলল, স্যার ভেতরে আসবো? রায়কে অবাক করে দিয়ে একটা পরিচিত কণ্ঠে বলে উঠল, তুমি এখানে কি করছো? রায় মাথা তুলে তাকাতেই চমকে গেল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। যে আবরারের জন্য সে তার বোনের বাড়িতে সহজে যায় না, সে আবরার তার সামনে দাঁড়িয়ে আছে। এটা কি হতে পারে? রায় আবরারের দিকে তাকিয়ে বলল, আপনি এখানে কি করছেন? স্যারকে জিজ্ঞাসা করছো সে কি করছে? বেশ ভালো উন্নতি হয়েছে তোমার। তুমি কি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ? রায় মাথা নেড়ে হ্যাঁ বলল, যার মানে সে এখানেই ভর্তি হয়েছে। আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রায়কে ভিতরে আসতে বলল। সে এমন অভিনয় করতে লাগলো যেন সে কিছু জানে না। তারপর থেকে রোজ এইভাবে আবরারের কাছে রায় বকা খেতে লাগলো, যার মূল কারণ ছিল ঠিকমতো পড়ালেখা না করা আর দেরি করে ক্লাসে যাওয়া। সাথে আবরার দেখানো ভয় তো আছেই। আর এইভাবেই দিন পেরিয়ে যেতে লাগলো। বর্ষাকাল চলছে। আজকের আকাশ বেশ মেঘলা। রায় নিজের সাথে ছাতা নিয়ে আসেনি। আজকে একটু দেরি করে ছুটি হয়েছে। রায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, বাসায় যাওয়ার মতো কোনো কিছুই পাচ্ছে না, তাই অসহায় মুখে দাঁড়িয়ে আছে। কখনোই আবরার তার সামনে বাইক নিয়ে আসে। রায় এক পলক তাকিয়ে আবার অন্যদিকে তাকায়। আবরার রায়কে উদ্দেশ্য করে বলে, বৃষ্টি হবে মনে হচ্ছে, চাইলে আমার সাথে যেতে পারো। আজ মনে হয় না কিছু পাবে যাওয়ার জন্য। রায় আকাশের দিকে তাকালো, আবার পুরো আকাশ কালো হয়ে গেছে। রায় আবরার পেছনে বসে পড়ল। আবরার মুচকি হাসলো। রায় আবরারকে ধরল না, কিছুটা দূরত্ব বজায় রাখলো। কিছু দূর যেতেই ঝুম বৃষ্টি নেমে গেল। বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটায় পুরো শহর ভিজে গেল। রায়ের কেন যেন একটু বেশি ভয় লাগছিল বসতে, তাই উপায় না পেয়ে আবার আর ঘাড়ে হাত রাখলো। আবরার আবার মুচকি হাসলো। রায় স্পষ্ট সেই হাসি দেখল আয়নার মধ্যে। আর আবরার দেখল তার অকৃতজ্ঞ মেয়েটার চোখ। কেন যেন চাইলেও এই চোখের অধিকারী কিছুই বলতে পারে না সে। এক তীব্র মায়া কাজ করে। আবরার নিজের বাইক থামালো, তবে সেটা রায়ের বাড়ির সামনে নয়। বাইকটা থেমে গেল সেই চায়ের দোকানের পাশে, যেখানে প্রথম সে দেখেছিল রায় নামের এক মেয়েটাকে। আবরার রায়কে নামতে বলল। রায় নেমে দাঁড়ালো। বৃষ্টিতে ভিজে দুজন নাজেহাল অবস্থা। আবরার রায়ের দিকে তাকালো না, সে চলে গেল দোকানের ভেতরে। আজকে দোকান খোলা, তবে দোকানের ভেতর কেউ নেই। আবরার একটা সিগারেট আর 1 কাপ চা দিতে বলল। দোকানদার একটা সিগারেট আর 1 কাপ চা আবরারকে দিল। আবরার চায়ের দিকে চায়ের কাপটা এগিয়ে দিল। আবরার সিগারেট শেষ করলো, আর রায় এখনও চায়ের কাপে একটু সময় পর পর মুখ দিচ্ছে। এত প্রচণ্ড শীতে তার ভালোই লাগছে চায়ের স্বাদ। আবরার নিজের সাথে করে নিয়ে আসা ব্যাগের চেইনটা খুলল। তারপর সেটা ভেতর থেকে একটা পলিথিন প্যাঁচানো বইয়ের মতো কিছু একটা বের করলো।
অতঃপর সেটা এগিয়ে দিল রায়ের দিকে। রায় সেটা ধরতে আবরার বলল, বাড়িতে যে খুলবে এটা, এখন ব্যাগে রেখে দাও। রায় আবরারের দিকে তাকিয়ে বলল, কি আছে এটার ভেতরে? কেউ একজন এমনই এক বৃষ্টি মুখর দিনে ফেলে রেখে চলে গিয়েছিল এটা, আজ তার জিনিস তাকে ফেরত দিলাম। আবরার কথাটা বলেই বাইকের কাছে চলে গেল। রায় ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো জিনিসটা রেখে আবরার পেছনে চলে যেয়ে বসল। তারপর দুজনে এগিয়ে গেল বৃষ্টি সিক্ত রাস্তা দিয়ে। রায় বাসে এসে আগে ফ্রেশ হয়ে নিল। আবরার যে তাকে পৌঁছে দিয়ে গেছে এটা কাউকে বলেনি সে। রায় ফ্রেশ হয়ে আবরারের দেয়া জিনিসটা বের করলো। তারপর পলিথিনের ভেতর থেকে সেটা বের করতে রায় খুশি হয়ে গেল। আরে, এটা তো তার ডায়েরি, এখনো কত সুন্দর আছে। রায় ডায়েরির ভেতরে যেয়ে নিজের ছবিটা খুঁজতে লাগলো, কিন্তু ছবিটা নেই। এছাড়া সব ঠিক আছে। সেদিনের পর আবরার রায়ের সাথে তেমন কথা বলেনি, কেমন যেন রায়কে এড়িয়ে চলছে। কিন্তু রায় আবরারকে ফলো করতো সবসময়। আগের মতো আর রাগ দেখায় না আবরার। রায় ক্লাসে বসে একা একা বলল, আগে আবরার স্যার আমাকে দেখলে বকা দিত, একটা না একটা ভুল ঠিকই ধরত, কিন্তু ইদানিং কেমন যেন অচেনা মানুষের মতো আচরণ করে। এটা আমার একদম ভালো লাগে না। তবে উনি পড়ানোর ফাঁকে আমার দিকে এক সূক্ষ্ম নজর নিক্ষেপ করেন, যেটা আমি খেয়াল করেছি বহুবার। আজকাল তার শাসনগুলো বড্ড মিস করছি। কেন যেন তার শাসনগুলো আবার পেতে ইচ্ছে করছে। তার কথা মতো ভুলগুলো শুধরে নিতে মন চাইছে। কেন যেন হাজারটা ভুল শুধরে তার পথে হাঁটতে চাইছে মন। ক্লাস শেষ হতেই আবরার পেছনে বেরিয়ে পড়ে রায়। আবরার ভার্সিটি থেকে বের হয়ে বাইকের কাছে চলে যায়। ঠিক তখনই রায় পেছন থেকে বলে, স্যার, ডায়েরিতে আমার ছবিটা নেই কেন? উনি পেছনে ফিরে তাকালেন, কেমন যেন ভ্রুকুচকে তাকিয়ে আছে আমার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমার ছবি কোথায় তা আমি কি করে জানবো? আমি যেমনটা পেয়েছিলাম ঠিক সেইভাবেই দিয়েছি। আর ওই দিন তুমি আমাকে মিথ্যে বলে যে কষ্ট করিয়েছ, তার জন্য এখন অনেক শাস্তি তোমাকে পেতে হবে। এখন বাড়িতে যাও। রায় আবরারের কথায় পাত্তা দিল না। রাস্তার ফুটপাত ধরে হাঁটতে লাগলো। রাগ হচ্ছে তার আবরারের উপর। বদলোকটা সবসময় এমন তেরা কথা বলে, কখন একটু ভালো ব্যবহার করে না। রায় আকাশ পাতাল ভেবে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একজন রায়ের কনুই ধরে টান দিল। রায় কিছু বলার আগেই আবরার বলল, এখন আবার ঢং করে চিৎকার করো না, ছুটি হয়ে গেছে আর তুমি রাস্তায় দাঁড়িয়ে বকবক করছো, আবার রাগ করছো। তোমাকে এমনি আমি বোকা বলি না। আবরার রিক্সা ডাকলো। তারপর রায়কে রিক্সায় তুলে দিয়ে নিজের পকেট থেকে মানিব্যাগ বের করলো। আবরার মানিব্যাগটা খুলতেই রায়ের চোখ সেখানেই পড়ে। রায় যেন হঠাৎ চমকে ওঠে। এটা কি দেখছে সে? আবরার মানিব্যাগের ভেতরে তার ছবিটা। তাহলে লোকটা যে বলল সে ছবি পায়নি। আবরার রিক্সাওয়ালাকে টাকা দিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই রায় রিক্সা থেকে নেমে আবরারকে বলল, আমার ছবিটা আপনার কাছে কি করছে বেআই সাহেব? আবরার যেন থমকে গেল। রায় কখনো তাকে স্যার ছাড়া সম্বোধন করে না, তবে আজ কেন অন্য নামে? এতক্ষণে রায় আবরারের কাছে চলে এসেছে। রায় আবরারের কাছে এসে বলল, আজকাল অপছন্দের মানুষের ছবিও বুঝিয়ে যত্ন করে রাখা হয়, তা কবে থেকে রাখা হচ্ছে আমার ছবিটা? আবরার জবাব দেয় না। সে নিজের দৃষ্টি লক্ষ্যাতে ব্যস্ত হয়ে পড়ে। মানিব্যাগটা পকেটে রেখে আবরার বলে, আমাকে যেতে হবে এখান থেকে, পরে কথা হবে। আবরার বাইক চালিয়ে খুব দ্রুত স্থান ত্যাগ করে। তবে বেশি দূর যায় না, কিছুটা পথ যে থেমে যায় সে। তারপর আড়াল থেকে রায়কে দেখে চুপি সারে। সে চাইলেও এই মেয়েটা তার থেকে দূরে থাকতে পারে না। আবরার মনের কথা বলতেও পারছে না, তবে এই মেয়ের হাতে তার মরণ আছে নিশ্চিত। অকৃতজ্ঞ মেয়েটা যেই দিন থেকে তার জীবনে এসেছে সেদিন থেকে তার ঘুম নিয়ে পালিয়েছে। এখন জীবনটা নিয়ে মনে হয় শান্ত হবে। রায় মন খারাপ করে চলে যায়। আবার দূর থেকে রায়কে দেখে আর মুচকি হাসে। আজকাল মেয়েটা তার প্রতি অভিমান করে। আবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেয়। হোক না কিছু ভালোবাসার শুরু, অভিমান থেকে ক্ষতি থেকে কি হতো তাতে? সারাদিনের ক্লান্ত শরীরে রায় বাসায় প্রবেশ করে। রায় বাসায় এসে অবাক হয়ে গেল, তাদের বাসায় আজ অনেক মেহমান এসেছে। তার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছে। রায়কে দেখে তার বড় ভাইয়ের শাশুড়ি হেসে বললেন, ভাই সাহেবই তো চলে এসেছে রায়, এবার আমরা বাকি কাজটা শেষ করে ফেলি। রায় এই কথার আগামাথা কিছুই বুঝল না, তাই হাবলার মতো দাঁড়িয়ে রইল। রায়ের কাছে তার ভাবির মাকে একদম ভালো লাগে না। রায়ের দিকে কেমন কড়া নজরে তাকায় সবসময়। তবে আজ এত হেসে কথা বলার কারণ বুঝতে পারছে না। তার পাশে বসে আছে রনি।
রায়ের ভাবির ভাইয়ের নাম রনি। ছেলেটা খুব একটা ভালো না, তার চোখের নজর রায়ের কাছে সুবিধার মনে হয় না, তা অনেকটা দূরত্ব রেখে চলে সবসময়। রায়ের চিন্তার মাঝে বাবা বললেন, আমি আমার মেয়ের মত ছাড়া নতুন কোনো আত্মীয় করব না। আমার মেয়ে যদি হ্যাঁ বলে তবে আমি মত দেব, তাই আমি আগেই আমার মেয়ের সাথে কথা বলতে চাই। রায়ের বাবা মেয়েকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। তারপর মেয়েকে বললেন, তোমার বড় ভাবির বাড়ি থেকে লোকজন এসেছে, তারা রনির সাথে তোমার বিয়ে দিতে চান। যদিও আমার রনিকে তোমার জন্য পছন্দ না, তোমার ভাইয়ের কেউ একজন রাজি নয়। এক কথায় আমরা কেউ রাজি নই। আর এর আগেও নাকি রনি তোমার সাথে বাজে আচরণ করেছে, যা তোমার মা আমাকে সবই বলেছে। তো এমন একটা ছেলের হাতে বাবা হিসেবে আমি তোমাকে তুলে দিতে পারি না। তবু তোমার সিদ্ধান্তে আমি গ্রহণ করব। তুমি যদি রনিকে পছন্দ করো মা, তবে ভয়ের কিছু নেই। আমাকে বাবা হিসেবে নয়, তোমার সত্যিকারের একজন বন্ধু হিসেবে বলতে পারো। রায়ের চোখে পানি চলে আসে। রায় নিজের বাবার হাতে হাত রেখে বলে, বাবা, আমি রনি ভাইকে বিয়ে করবো না বাবা, তাকে আমার একদম ভালো লাগে না। রায়ের বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, তারপর ঘর থেকে বের হয়ে যান। রায় দরজার কাছে দাঁড়ানো থাকে। রায় দরজার ওপাশে থাকা তার বাবার কণ্ঠ শুনতে পায়, আমার মেয়ে বিয়েতে রাজি নয় বেআইন। আর তাছাড়া রনির বয়সের সাথে রায়ের অনেক পার্থক্য। রনি এখনো বেকার, তাই নিজের মেয়েকে এখানে বিয়ে দিতে আমি রাজি নই। রনির বাবা চিৎকার করে ওঠে। রায়ের বাবার দিকে তাকিয়ে বলে, আপনার মেয়েকে দেখেছেন? কে বিয়ে করবো অমন কালো মেয়েকে? ভাগ্য ভালো আমরা এসেছিলাম, দেখব কোন রাজপুত্র আসে। রায়ের চোখে পানি জমা হয়। এই গায়ে রঙের জন্য লোকের কম কথা শুনতে হয়নি তাকে। সৃষ্টিকর্তা যদি কালো রং দেন, তাহলে বান্দার কি করার আছে? অপরদিকে রায়ের ভাবি নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। সেদিন আর কেউ কারোর সাথে কথা বলেনি। রায় নিজেও মনমরা হয়ে গেছে, তাই সে নিজেও ঘর থেকে বের হয়নি। রাতেও কেউ তেমন খায়নি। তবে রাতে বড় ভাইয়ের ঘরে কথা কাটাকাটি হয়েছে, এটা সবাই লক্ষ্য করেছে। এমনটা প্রায় হয়, তবে গিনে কথা কাটাকাটি হয় তা কেউ জানে না। রায়ের ভাই ভাবি কাউকে ব্যাপারে বলে না। আজ রায়ের ভার্সিটি নেই, সে নিজের ঘরে বসে রয়েছে এবং বসে বসে পড়ছে। তার মা ভাবির ঘরের কাজ করছে, বাবার ভাইয়েরা টিভি দেখছে। এমন সময় কলিং বেলের শব্দ হলো। বাড়ির কাজের লোক ফুলি দরজা খুলেই বলল, খালো দেখা যান, জেরিনা ফাইসে। রায়ের বাবা দরজার কাছে যেতে দেখলো জিরিন তার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে এসেছে। রায়ের বাবা সবাইকে ভেতরে আসতে বললেন। রায়ের মা আর সবার জন্য নাস্তা বানাতে শুরু করলেন। কিন্তু হঠাৎ তাদের এভাবে আসার কারণ রায়ের বাসার কেউ বুঝল না। রায় সবার সাথে হাসি মুখে কথা বলল, কিন্তু আমরা রায়ের দিকে তাকালো না। তবে তার মুখটা যথেষ্ট ফুলে গেছে, চেহারায় একটা হতাশা আর ভাব চলে এসেছে। আবরার একবারের জন্য রায়ের দিকে ফিরেও তাকালো না। রায় আবরারের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের ঘরে চলে গেল। রায় খাটে বসে আছে, তার পাশে বসে আছে আবরার। দুজনে নিশ্চুপ হয়ে আছে। আবরার তার পরিবারের সবাইকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এক প্রকার সবাই আবরারের অবস্থা দেখে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কাল জিরিনের কাছ থেকে আবরার জানতে পারে রায়ের বিয়ের কথা, আর এটা জানার পরেই সে অঘটন ঘটিয়ে ফেলে। নিজের আত্মসম্মান ভুলে বাবার কাছে দৌড়ে যায়। নিজের মনের কথা বাবার কাছে সব খুলে বলে। শুধু তাই নয়, বাবাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে ওঠে। আফজাল খান ছেলের মনের অবস্থা বুঝতে পারে। আবরার রায়কে পছন্দ করার ব্যাপারটা পরিবারের সবাইকে জানায়। সাদিককে ফোন করে বাসায় নিয়ে আসে। এমনকি 1 বছর আবরার কিভাবে রায়কে খুঁজেছে সেটাও সবাইকে বলে। সবাই তো সবটা শুনে হাঁ হয়ে যায়, কেননা আবরার কখনো কোনো মায়ের জন্য এমনটা করতে পারে সেটা কেউ ভাবতেও পারেনি। সত্যি বলতে প্রেম করা থেকেও প্রেম করার আগ মুহূর্তটা বেশি সুন্দর। সবটা শোনার পর আবরার পরিবারের সবাই তাকে সকাল হতেই রওনা দেয় রায়ের বাসায়। রায় যখন জানতে পারলো আবরার তার পরিবার নিয়ে এসেছে বিয়ের কথা বলতে, তখন রায় স্তব্ধ হয়ে গিয়েছিল। এখন আবরার আর রায়কে আলাদা করে কথা বলতে একটা রুমে বসানো হয়েছে। রায় কিছু বলার সাহস পাচ্ছে না। আবরার মাথা তুলে একবার রায়ের দিকে তাকালো, তারপর বলল, জানো রায়, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম ওই দিন আমার মনের মধ্যে এক শুকনো টান অনুভব করেছিলাম। যখন তুমি বলেছিলে তোমার পায়ে ব্যথা, ওই সময় কেন জানি না আমি তোমার জন্য ছুটে গিয়েছিলাম। ফিরে যখন দেখলাম তুমি নেই, তখন আমার হৃদয়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেছি। কিন্তু ভাগ্য মনে হয় আমার সাথে ছিল, তাই যাওয়ার আগেই
তোমার ডায়েরিটা ফেলে রেখে গেলে। তোমার ছবিটা দেখে আমার রোজ সকাল শুরু হতো। তুমি জানো তোমার জন্য আমি কতবার ওই চায়ের দোকানে গিয়েছি। একটা সময় সাদির জন্য পেয়েও গেলাম তোমাকে, কিন্তু তখন আমি জানতাম না এই সূক্ষ্ম অনুভূতির নাম কি। আমি শুধু জানতাম তোমাকে আমার দরকার। দিন শেষে সেই অকৃতজ্ঞ মেয়েটা মানুষটা আমার দরকার। দিন শেষে সেই টমাটে বর্ণ কন্যাকে আমার দরকার। আবরার রায়ের সামনে বসে অনুমতি না নিয়ে রায়ের হাত দুটো ধরে বলে, আমি জানি না আমাদের সূচনা কেমন ছিল, কিন্তু আমাদের উপর সংহার যেন সুখের হয়। আমি জানি না তোমার সাথে আর কোনো বৃষ্টিস্নাত দিন কাটাতে পারবো কিনা। শুধু চাই প্রথম শ্রাবণের দিনটা যেন রয়ে যায় হৃদয় মাঝে। আমি জানি না আমাদের কখনো বিচ্ছেদ হবে কিনা, শুধু জানি কখনো বেইমানি করব না। আমাকে বিয়ে করবে রাই? কথা দিচ্ছি, কখনো ছেড়ে যাব না। সবার মতো ভালোবাসি বলবো না, সবার মতো আগলে রাখতেও চাইব না। শুধু বলবো তোমার ছায়া সঙ্গী হতে চাই, তোমার হারিয়ে যাওয়া খুশিগুলো উপহার দিতে চাই, তোমার মেঘলা আকাশের চাঁদ হতে চাই, তোমার গানের সুর হতে চাই। সবশেষে তোমাকে আমি তোমার হতে চাই। প্রায় আবরারের দিকে তাকিয়ে আছে। মানুষটার মনের মধ্যে এক এত অনুভূতি জমে আছে তার জন্য। দূর থেকেও কি এত ভালোবাসা যায়? ভালোবাসি না বলেও কি তবে ভালোবাসা যায়? রায় ভাষা খুঁজে পায় না। আবরার নিজের পকেটে হাত দেয়, তারপর কিছু একটা বের করে বলে, সবার মতো দামি রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করব না। তোমার হারিয়ে ফেলা ছোট্ট একটা খুশি ফেরত দিয়েই না হয় তোমার কাছে তোমাকে চাইব। যদি আমাকে গ্রহণ করো তাহলে এটা তোমার, আর যদি আমাকে নিরাশ করো তাহলে তোমার জন্য এই ছোট্ট জিনিসটা আমি নিয়ে চলে যাব। এবার বলো, আমাকে বিয়ে করবে? রায়ের কি হলো সে নিজেও জানে না। আবরারের চোখে দিকে তাকিয়ে হ্যাঁ বলে দিল। আবরার এক মুহূর্ত অপেক্ষা করল না, নিজের হাতের মুঠ খুলে দিল। হাতের মুঠ খুলতেই রায় চমকে গেল। তার হারিয়ে যাওয়া সেই নূপুরটা। আবরার নূপুরটা রায়ের পায়ে পরিয়ে দিল। তারপর রায় কিছু বলার আগেই আবরার রায়ের মাথায় এক গভীর চুম্বন দিল। তারপর ঘর থেকে বেরিয়ে যায়। এত তাড়াতাড়ি আবরারকে বের হতে দেখে সাদি বলে, আবরার রায় কি বলো তোকে? আবরার মুচকি হাসলো, তারপর সবার দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, সবাই যা বোঝার বুঝে গেছে। অবশেষে আবরার সাথে রায়ের বিয়ে ঠিক হয়ে যায়। আর আবরারকেও রায়ের পরিবারের সবার বেশ পছন্দ ছিল। শুধু রায়ের রাজি হওয়ার অপেক্ষাতেই তারাও ছিল। এভাবে দিন যেতে লাগলো, আর দিনকে দিন আবরার শাসন যেন বেরিয়ে গেল। রায়ের কাছে একবার আবরার এই শাসন ভালো লাগে। মুখে বলবে না ভালোবাসি, কিন্তু তবুও ভালোবাসা দিয়ে আগলে রাখবে লোকটা তাকে। রায়ের পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে, তাই সে এখন ফ্রি আছে। বেশ ভালোই যাচ্ছে তার দিনকাল। রাত ঘড়িতে 11টা বাজে। হঠাৎ করে রায়ের মা ঘর থেকে বের হয়ে চিৎকার করে ছেলে মেয়েদের ডাকতে থাকেন। মায়ের চিৎকার শুনে ছেলে মেয়ে ঘর থেকে বের হয়ে আসে। রায়ের মা বড় ছেলের কাছে যেয়ে কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবার কি যেন হয়েছে, বুকে নাকি ব্যথা করছে, এখন শ্বাস নিতে পারছে না, একটু দেখ না বাবা কি হয়েছে। রায়ের বড় ভাই দৌড়ে বাবার কাছে যায়। গিয়ে দেখে তার বাবার শরীর ভালো না, আস্তে আস্তে শ্বাস নিচ্ছে। রায়ের বড় ভাই বাবাকে আগলে ধরল। তারপর মেজো ভাইকে বলল, মেজো তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল কর, বাবার অবস্থা ভালো না। রায়ের বাবাকে হাসপাতালে নেওয়া হয়। রায়ের বাবা হার্ট অ্যাটাক করেছে, কিন্তু তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসার কারণে বড় কিছু হয়নি। 1 মাস পার হয়ে গেছে। রায়ের বাবা এখন সুস্থ। রায়ের পরিবারে এখন আর তেমন সমস্যা নেই। অপরদিকে রায় যেন দিনকে দিন আবরারের প্রতি মুগ্ধ হতেই লাগলো। ভালোবাসি না বলেও এত ভালোবাসা যায় তা আবরারকে দেখলে সে কখনো জানত না। লোকটা তার সব সমস্যার কথা না বলতেই বুঝে যায়, অথচ এমন একটা ভাব করে যেন তাকে চেনেই না, মানুষের সামনে সামান্য পাত্তা দেয় না। তবু রায় ভালোবাসা খুঁজে নেয় মানুষটার মাঝে। এভাবে হাসি খুশিতে পেরিয়ে গেল 2টা বছর। আর আবরারের সাথে রায়ের বিয়েটা এগিয়ে এলো। রায়ের পরীক্ষার সামনে। আবরার তাকে বড্ড বোকা দেয় পড়াশোনার জন্য। দিনকে দিন যেন অধিকার ফেলেছে রায়ের উপর। মাঝে মাঝে আবরারকে তার বড্ড বিরক্ত লাগে। এমনকি ভার্সিটির অনেকে এখন আবরার রায়ের বিয়ের ব্যাপারে জানে। আবরারের বাড়িতে রায়ের জন্য কেনাকাটা শুরু হয়ে গেছে। রায়ের অনার্স 3য় বর্ষের পরীক্ষার পরে বিয়ে। রায়ের প্রস্তুতি বেশ ভালো। হঠাৎ করে একদিন রাতে রায়ের ফোন বন্ধ পেল আবরার। এদিকে তার ভাবি আবারও প্রেগনেন্ট, আর বড় ভাই আরহাম দেশের বাইরে। আবরার সেই দিন রাতে বারবার কল করেও রায়কে পায়নি।
আর তার 2 দিন পরে জানতে পারে রায়ের অপরাধের কথা। আবরার অতীত থেকে ফিরে আসে। ফজরের আজান শুরু হয়ে গেছে। আবরার রুজু করে নামাজ পড়ে নেয়, তারপর বাসা থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য রায়ের বাড়িতে যাওয়ার, যেন সকালের জন্য এসে অপেক্ষা করেছিল। চারিদিকে কেউ নেই। জনশূন্যতায় রাস্তায় আবরার এগিয়ে চলল প্রিয়তমার খোঁজ জানতে। আবরার বাইক এসে থামল রায়ের বাড়ির সামনে। আবরার রায়ের বড় ভাইকে কল করল আর দরজা খুলতে বলল। এত সকালে আবরার আগমনে রায়ের ভাই কিছুটা অবাক হলো, তবু কিছু বলল না। বর্তমানে আবরার বসে আছে রায়ের বাবার কাছে। আবরার তার হাত ধরে বলল, চাচু, আপনি দয়া করে বলুন রায় কোথায় আছে। আমি রায়ের সাথে একটু কথা বলতে চাই। আমি ওর মুখ থেকে সবটা শুনতে চাই। রায়ের বাবা অসহায়ের মতো আবরারের দিকে তাকালেন। ছেলেটা তার মেয়ের এত বড় অপরাধের কথা জেনেও পাগলের মতো করছে। রায়ের বাবা মাথা নত করে বললেন, আমি জানি না বাবা, রায় কোথায় আছে। ওর সাথে এখন আর আমাদের যোগাযোগ নেই। আবরার হতাশ হয়ে গেল। চোখের কোনায় পানি টলমল করে উঠল। আবরার মাথা নত করে উঠে দাঁড়ালো। তারপর আর কথা না বলে বাসা থেকে বেরিয়ে গেল। সকাল 10টা বাজে। রায় নিজের জামা কাপড় গুছিয়ে রাখছে। পাশেই সাইমা বসা। সাইমা রায়কে বলল, কিরে, এখন কি করবি? সামনে তো পরীক্ষা। পরীক্ষা চলে এসেছে। এখন যদি ঠিকমতো না পড়িস তাহলে পরীক্ষায় খারাপ হবে তো। তোর ভাইয়াকে আমি তোর ব্যাপারে বলেছি। সে পরীক্ষার টাকা নিয়ে কোনো চিন্তা করতে না করেছে। এখন জামা কাপড় গুছিয়ে নে, তারপর নাস্তা করবো দুইজন। রায় কাপড় গুছিয়ে রাখতে ছিল, হঠাৎ তোর চোখ পড়ল ব্যাগের ভেতর। রায় হাত বাড়াতেই দেখল তার শখের মোবাইল ফোনটা। এটা তার বড় ভাই কিনে দিয়েছিল। রায় মোবাইলটা দেখেই খুশি হয়ে গেল। কত আনন্দের মুহূর্ত আছে এই ফোনে। রায় মোবাইলটা খুলল। মোবাইল খোলার কিছুক্ষণ পরেই কিছু মেসেজ এলো ফোনে। রায় মেসেজগুলো ওপেন করতেই অবাক হয়ে গেল। খুবই পরিচিত 2টা নাম্বার থেকে মেসেজগুলো এসেছে। একটা নাম্বার আবরার পাগলের মতো একের পর এক মেসেজ দিয়েছে। রায় মেসেজগুলো পড়ে খুশিতে কাঁদতে লাগলো। লোকটা আসলেই পাগল। রায় অপর নাম্বার থেকে আসা মেসেজগুলো পড়তে লাগলো। এবার আর খুশির ঝলক তার চোখে ধরা পড়ল না। রায় ধপ করে নিচে বসে পড়ল। রায় মেসেজগুলো পড়ে কষ্টে কাঁপতে লাগলো। মেসেজ স্পষ্ট লেখা, আবরার বিয়ে ভেঙে দিয়েছে। আজ সকালেই নাকি সব সম্পর্ক শেষ করেছে। রায় নিজের মাথা ধরে ফ্লোরে বসে রইল। সাইমা এসে রায়কে বলল, রায়, কি হয়েছে? রায়ের চোখে পানি। রায় সাইমার দিকে তাকিয়ে হাউমা করে কেঁদে উঠল। তারপর বলল, আমার শেষ ভরসাটা এবার শেষ হয়ে গেছে সাইমা। আবরার স্যার বিয়ে ভেঙে দিয়েছে। আমি এখন কাকে বলবো আমার কথাগুলো? আমি এখন তার সাথে কথা বলবো? সাইমা রায়কে সান্ত্বনা দিয়ে বলল, মাথা ঠান্ডা কর রায়, দেখবি সব ঠিক হয়ে গেছে। এখন ঠান্ডা মাথায় কাজ কর। রায় ফোনটা হাতে নিল। তারপর যে নাম্বার থেকে মেসেজগুলো এসেছে সেই নাম্বারে কল দিল। কল রিসিভ হলো না। রায় ফ্লোরের উপর বসে রইল। প্রায় 10 মিনিট পর ওই নাম্বার থেকে কল এলো। রায় অপেক্ষা করলো না, ফোনটা রিসিভ করলো সাথে সাথে। তারপর আবার কাঁদতে কাঁদতে বলল, আবরার কি সত্যি সত্যি বিয়ে করবে না আমাকে? সত্যি করে বলো না প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। রায় কথাগুলো বলে আবার কাঁদতে লাগলো। ওই পাশের কথা সাইমা শুনতে পেল না। তবে কিছু সময় পর রায় বলল, আমি সাইমার বাড়িতে আছি, এখানে কিছুদিন থাকবো। তারপর এই পাশের কথাগুলো শুনে রায় বলল, কি বাবা অসুস্থ? তোমরা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছো? হ্যাঁ, বিশ্বাস করো আমি কখনো বাবার সামনে যাব না। বাবা ভালো থাকুক, আমি যাব না আর তার কাছে। আমি কাউকে কিছু বলবো না, তুমি শুধু বাবার একটু খেয়াল রাখবে, আমি আর কিছু চাই না। ঘড়িতে রাত 10টা বাজে। আবাসিক এলাকাতে মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ নেই, তবে কিছু সময় পর পর কুকুরের আওয়াজ শোনা যাচ্ছে। রায় স্বাভাবিক হতে পারছে না। চোখের কোণে পানি শুকিয়ে গেছে। রায়ের পাশে সাইমা আর তার স্বামী অনেক বসে আছে। অনেক রায়ের মাথায় হাত বুলিয়ে বলল, আবরারের সাথে কি তোমার কথা হয়েছে রায়? রায় আস্তে করে বলল, আমি তাকে অনেকবার কল করেছি, কিন্তু তার ফোনটা বন্ধ। আমি তার সাথে যোগাযোগ করতে পারছি না। অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে কিছুতেই হিসাব মিলাতে পারছে না। কোথাও যেন একটা গণ্ডগোল আছে। অনেক বলল, আমি কি একবার কথা বলবো আবরারের সাথে, যদি তার মন একটু গলাতে পারি? প্রায় 2 হাতে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলল, যে মানুষটা আমাকে চায় না তাকে আর
বুঝে লাভ নেই ভাইয়া, মানুষটা এখন আর আমার নেই। অনেকের বড্ড কষ্ট হতে লাগলো এই মেয়েটার জন্য। নিজের চোখের সামনে এই মেয়েটার এমন পরিণতি মানতে পারছে না সে। অনেক রায়ের মাথায় হাত বুলিয়ে বলল, রায় চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন আর কাউকে নিয়ে তোমার ভাবলে চলবে না, মন দিয়ে পরীক্ষা দিতে হবে, আমি সব ব্যবস্থা করব। রায় দু হাতে চোখের পানি মুছে নিল। রায় ভালো করে জানে অনেক তাকে সহানুভূতি দেখাচ্ছে। সত্যিটা হলো আর কখনোই কিছু ঠিক হবে না, সে চাইলেও আর ঠিক হবে না। রায় অসহায় চোখে অনেকের দিকে তাকিয়ে বলল, অন্যর বোঝা হয়তো কম থাকলাম না, অন্য টাকায় তো কম সুখ করলাম না, এবার হয়তো আমার নিজের কিছু করা উচিত। আমি আর কারো কাছে বোঝা হয়ে থাকতে চাই না। আপনি বরং আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন, আমি কাজ করে নিজের সব চাহিদা মিটিয়ে নেব। রায়ের কাছ থেকে এমন কথা যেন অনেক আশা করেনি। সে অনেকটা অবাক হয়ে গেল রায়কে দেখে। অনেক রায়কে অবাক হয়ে বলল, তুমি কাজ করবে রায়? এটা কি সম্ভব? কেন সম্ভব না ভাইয়া? একটা 7 বছরের বাচ্চা যদি রাস্তায় ফুল বিক্রি করতে পারে, একটা বাচ্চা যদি নিজের পেট চালাতে হোটেলে কাজ করতে পারে, একটা বাচ্চা যদি রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে সংসার পারে, একজন বৃদ্ধ বাবার যদি রিক্সা চালিয়ে সন্তানের চাহিদা পূরণ করতে পারে, তাহলে আমি কেন পারবো না ভাইয়া? আপনি দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। রায়ের কথার পরে অনিক আর সাইমা কোনো কথা খুঁজে পেল না। অনেক কিছু একটা ভেবে বলল, 2 দিন আগে আমি একটা চাকরির বিজ্ঞপ্তি দেখেছিলাম, সেখানে খুব একটা যোগ্যতা লাগবে না, কম্পিউটারে বেশ ভালো দক্ষতা থাকলেই হবে। তুমি তো কম্পিউটার বেশ ভালো পারো তাই না? আর তুমি তো ইন্টার পাস করেছ। তুমি যদি বলো তাহলে পেপার চেক করি। রায় সহমত পোষণ করে বলল, যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন, আমার এখন কাজ খুব দরকার ভাইয়া, তাই আমাকে একটু সাহায্য করুন। আমি ঘরে যাব, কিচ্ছু ভালো লাগছে না আমার। রায় নিজের ঘরে চলে গেল। কেন যেন কারোর সাথে কথা বলতে তার ইচ্ছে করছে না, বড্ড একা থাকতে ইচ্ছে করছে। অন্যদিকে সারাদিন রায়কে খুঁজে আবরার ক্লান্ত, সারাদিন খায়নি সে। রায়ের প্রায় পরিচিত সকলের বাসায় সে গেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। আবরার ক্লান্ত শরীরে বাড়িতে এসে ঢুকতেই আফজাল খানের সামনে পড়ল। বাবার চোখের দিকে তাকিয়ে আবরার অনেক কিছু বুঝে গেল। আফজাল খান যে তার উপর রেগে আছে তা সে জানে। আবরার এবার বাবার দিকে তাকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। ঠিক তখনই আফজাল খান বলল, ওই মেয়েটার জন্য আজ সারাদিন তুমি বাইরে ছিলে আবরার। যে মেয়েটা এত বড় অপরাধ করলো, তুমি তার হয়ে এখানে সেখানে যাচ্ছ, ব্যাপারটা কি হাস্যকর নয়? আবরার বাবার দিকে তাকিয়ে দমে গেল, মাথা নিচু করে বলল, বাবা, আমি একবার রায়ের মুখ থেকে সবটা শুনতে চাই। ও যদি সত্যিই কাজ করে থাকে তাহলে তোমাদের বলতে হবে না, আমি নিজেই তার থেকে সরে আসব। তোমাদের রায়কে অপছন্দ ছিল, আর এর কারণ সে কালো। তোমরা মুখে আমাকে না বললে আমি বুঝি, তবে এইবার যদি তার মনটা কালো বের হয় তাহলে আমি নিজেই সবটা শেষ করব। আমরা নিজের ঘরে চলে গেল। আফজাল খান সোফায় বসে পড়লেন। বড় ছেলে আরহামকে জেরিন সব খুলে বলেছে। আরহাম দেশে এসেই নাকি রায়ের বিরুদ্ধে থানায় মামলা করবে। একদিকে বড় ছেলে, অন্যদিকে মেজ ছেলে। আফজাল খান মাথায় হাত দিয়ে বসে রইলেন, কেননা তার হাতেও এখন আর কিছু নেই। রায় যে কাজটা করেছে তা ক্ষমার অযোগ্য। একটা নির্ঘুম রাত কেটে গেল রায়ের। সারা রাত চোখের পাতা এক করতে পারিনি, না চাইতেও চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে বহুবার। হয়তো একের পর এক প্রিয়জন হারানো মানুষগুলো এভাবেই তাদের রাত কাটিয়ে দেয়, নিঃশব্দে নিরালায় নিজের কষ্টগুলো ভাগ করে নিঝুম রাতের সাথে। আবার একটা নতুন সকালের সূচনা হলো। রায় আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। পেপারে দেওয়ার ঠিকানা অনুযায়ী ইন্টারভিউ দিতে যাবে। যেহেতু তার এখন কাজটা খুব দরকার, তাই আজ রায় ইন্টারভিউ দিতে যাবে। অনেকের কাছ থেকে 100 টাকা নিয়েছে গাড়ি ভাড়ার জন্য। নিজের সার্টিফিকেটের কাগজগুলো একটা ফাইলে নিয়ে রায় বেরিয়ে গেল। রায় বাসা থেকে বের হয়ে সামনে হাঁটতে লাগলো। 5 মিনিট হাঁটলেই বাস পাবে সে। এখন আর আগের মতো টাকা খরচ করলে চলবে না। বাসের গরম আর ভিড় সহ্য করেই তাকে যেতে হবে। এখন 1 টাকা রায়ের কাছে 1000 টাকার সমান। রায় হেঁটে চলল 1000 কথা ভাবতে ভাবতে। হঠাৎ একটা কুকুর রায়ের সামনে এসে ঘেউ ঘেউ করতে লাগলো। কুকুরটা যেন রায়কে কিছু বলতে চাইছে। রায় কুকুর খুব ভয় পায়, কিন্তু এই কুকুরটা দেখে একটু ভয় পেল না। রায়ের মুখে একটু হাসি ফুটে উঠল কুকুরটাকে দেখে। রায় কুকুরটার দিকে তাকিয়ে বলল, কিরে, কেমন আছিস তুই? তোকে না গরম পানি ছুঁড়ে মেরেছিল কেউ?
1 মাস আগেই তো কত অসুস্থ ছিলি তুই। সাইমার বাসায় আসার পথেই তো তোকে রাস্তায় দেখেছিলাম। ইস, কত অসুস্থ ছিলি তুই। 3 দিন এসে ওষুধ লাগিয়ে গিয়েছি তোকে। প্রথম দিন ওষুধ লাগাইতে তুই যেভাবে চিৎকার করলি, আমি তো ভয় একদম শেষ। তারপর কিন্তু একদম ভালো হয়ে থাকতি। আমি রোজ তোকে খাবার দিয়ে যেতাম। তারপর 4th দিন এসে তোকে আর পাইনি। এখন কেমন আছিস রে তুই? কুকুরটা রায়ের দিকে তাকিয়ে ঘেউ করে উঠল আবারও। রায় কুকুরটাকে বলল, আমার কাছে আজ বেশি টাকা নেই রে, তোকে আজ আর আমি দামি রুটি কিনে দিতে পারবো না বেকারি থেকে। আজকে বরং চায়ের দোকান থেকে একটা ছোট রুটি কিনে দেবো তোকে, চল আমার সাথে। কুকুরটা লেজ নাড়িয়ে রায়ের পেছনে হাঁটতে লাগলো। তারপর রায়ের কিনে দেয়া 10 টাকা দামে রুটিটা খেতে লাগলো অতি আনন্দে। রায় মুচকে হাসি দিয়ে আবার হাঁটা শুরু করলো। রায় বসে আছে একটা বড় কোম্পানির ভেতর। ম্যানেজার ইন্টারভিউ নিচ্ছে সবার। এক এক করে রায়ের সিরিয়াল চলে এলো। রায় দোয়াদুরুদ পড়তে পড়তে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে রায় আগে সালাম দিল। রায়কে ম্যানেজার চেয়ারে বসতে বলল। রায় চেয়ারে বসে নিজের কাগজগুলো এগিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকটা ফাইল খুলেও দেখল না। ম্যানেজার বলল, তোমার নাম কি? আমার নাম রাইমা ইসলাম রায়। খুব ভালো নাম। তো এখানে পরিবার নিয়ে থাকো নাকি একা থাকো? একা থাকি স্যার। তোমাকে বেশ পছন্দ হয়েছে। তুমি সব দিক থেকে ঠিক আছো। আসলে আমরা পত্রিকায় কিছু কম্পিউটারে দক্ষ এমন মানুষ চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিলাম। এই চাকরিটা মেয়েরা করতে পারবে। আসলে আমরা এমন কোনো কাজে মেয়েদের নেব না, আমরা আসলে অন্য কাজের জন্য মেয়েদের নেব। মানে স্যার, আমি ঠিক বুঝলাম না। রায় বলল, আসলে আমাদের কোম্পানির সাথে বিদেশি কোম্পানির অনেক চুক্তি হয়। অনেক সময় চুক্তিগুলো অন্য কোম্পানি পেয়ে যায়, কিন্তু আমরা চাইছি যেন চুক্তিগুলো আমরা পাই। আর বিদেশি লোকেরা বাঙালি মেয়েদের বেশ পছন্দ করে, তাই আমরা কিছু মেয়ে নিয়োগ দেব। মেয়েরা তাদের সময় দেবে একটু, এতে করে তারাও খুশি হবে আর ডিল আমরা পাবো। আর মাঝে মধ্যে তোমার বস হিসেবে আমাদেরও সময় দেবে। মাঝে মাঝে ডাক দিলে চলে আসবে, এছাড়া আর কোনো কাজ নেই। রায় নিচের দিকে তাকিয়ে বলল, আমি কেমন টাকা পাবো স্যার? লোকটা হেসে বলল, টাকা নিয়ে চিন্তা করো না, একদম রানীর মতো থাকবে তুমি। যখন যা চাইবে তাই পাবে। আর মালিক একবার খুশি হলে তো কথাই নেই। তুমি লালে লাল, তোমার শারীরিক চাহিদা মিটবে আর টাকাও পাবে। রায় ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, স্যার, সামনে তো আপনাদের সাথে কাজ করতে হবে। তার আগে আপনার ব্যাপারে একটু জানতে ইচ্ছে করছে স্যার। পরিবারে কে কে আছে আপনার? ম্যানেজার রায়ের দিকে নিজের নোংরা দৃষ্টি নিক্ষেপ করে বলল, এক ছেলে আর এক মেয়ে আছে। আর আমার স্ত্রী আছে, মেয়েটা তোমার বয়সী, আর ছেলেটা কলেজে পড়ে। আর বাকি পরিচয় জেনে নিও। রায় অবাক হওয়ার ভান করে বলল, ওয়াও স্যার, আপনার পুরো সুখী পরিবার। তা স্যার, আপনার তো মেয়ে আছে, তাকে এই ভালো চাকরিটা না দিয়ে আপনি অন্য মেয়েদের অফার করছেন কেন? আজব মানুষ আপনি। এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার। এই মেয়ে, তুমি কিসব কথা বলছো? আমার মেয়ে কেন এগুলো করবে? রায় হাসতে হাসতে বলল, আরে স্যার, রেগে যাচ্ছেন কেন আপনি? একবার ভাবুন তো, আপনার মেয়ে যদি এই চাকরিটা করে তাহলে প্রতি মাসে লাখ লাখ টাকা পাবে। আপনার বস যদি একবার খুশি হয় তাহলে তো লালে লাল। আপনার বেতন একদিনে লাখ ছাড়িয়ে যাবে। তার সাথে আপনার চাহিদা মিটবে আর বিদেশি ক্লায়েন্টদেরও মন ভরে যাবে। কষ্ট করে আর বাইরে মেয়ে খুঁজতে হবে না, কারণ আপনার ঘরে তো সোনার ডিম দেয়া হাঁস আছে। ম্যানেজার প্রচণ্ড রেগে উঠে দাঁড়ালো। এক প্রকার দৌড়ে রায়ের কাছে আসলো ম্যানেজার। তারপর রায়ের গালে একটা থাপ্পড় মারার জন্য হাত উঠানোর আগেই রায় সে হাত ধরে ফেলল। তারপর বলল, নিজের মেয়েকে বললে খুব লাগে না, আর অন্য মেয়েকে বিশ্বা বানাতে মজা লাগে কুকুর একটা। তোকে ইচ্ছে করছে শেষ করে দেই। এরপর অন্যর মেয়েকে খারাপ কিছু বলার আগে নিজের মেয়ের কথা ভেবে নিবি, নইলে তোর অজান্তে তোর মেয়ে কখন বেশ্যা হয়ে যাবে টের পাবি না। দুপুরের কড়া রোদে রায় বেশ রাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। প্রচণ্ড রাগে চোখগুলো লাল হয়ে গেছে। লোকটার কত বড় সাহস! ম্যানেজারের করা কুপ্রস্তাবের কথা চিৎকার করে অফিসের সবাইকে বলেছে। অনেকে অবাক চোখে ম্যানেজারের দিকে তাকিয়েছিল। ম্যানেজার লজ্জায় মাথা তুলে তাকায়নি, তাই বিড়বিড় করে কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ কারোর সাথে খুব জোরে ধাক্কা লাগে তার। ভারসাম্য রাখতে না পেরে রায় ঠাস করে নিচে পড়ে যায়। মা বলে চিৎকার করে ওঠে রায়। ঠিক তখনই একজন পুরুষ কণ্ঠে বলে ওঠে, সরি, আমি খেয়াল করিনি। আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই খেয়াল করিনি। রায় এবার বেশ বিরক্ত হলো লোকটার কথায়। রায় আস্তে আস্তে উঠে বলল, চোখ কি হাঁটুতে থাকে? রাস্তায় দেখে চলতে পারেন না?
অচেনা ছেলেটা বলল, দেখুন, আমি আপনাকে সরি বলেছি, আমি ইচ্ছা করে ধাক্কা দিইনি, তবু আপনি রাগ দেখাচ্ছেন কেন আমার উপরে? রায় ছেলেটার দিকে তাকালো। এই ছেলেটা ঠিক তার মতোই মোটা ফ্রেমের চশমা পরে, তার মধ্যে অনেকটা কালো, কেন যেন স্বভাবের দিক থেকেও বেশ মিল। রায় এবার শান্ত চোখে ছেলেটার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, সরি গ্রহণ করলাম, এরপর দেখে হাঁটবেন। রায় ছেলেটার জবাবের জন্য অপেক্ষা করল না, আবার হাঁটতে শুরু করলো। ছেলেটা রায়ের দিকে অবাক নয়নে তাকিয়ে রইল। তারপর সেও নিজের গন্তব্যের দিকে হাঁটা শুরু করলো। রায় বাসায় যেয়ে সাইমাকে সব খুলে বলে। ওপর থেকে বোঝা না গেলেও ভেতর থেকে অনেকটা হতাশ রায়। জীবনের প্রথম এমন খারাপ প্রস্তাব প্রত্যেকটা মেয়ের জন্য শুভ হয় না। আজকের ঘটনাগুলো অনেকটা খারাপ স্বপ্নের মতো রায়ের কাছে। অনেকক্ষণ কপালে হাত দিয়ে বসেছিল সে। টাকা চিন্তায় কাল সারা রাত ঘুমায়নি সে। ভার্সিটির ফি কিভাবে দেবে? সাইমা রায়ের ঘাড়ে হাত রেখে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, এখন ফ্রেশ হয়ে খেয়ে নে। রায় ফ্রেশ হতে গেল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। সারাদিনের পরিশ্রম অনেকটা ক্লান্ত রায়, তাই আগে ফ্রেশ হতে চলে গেল। রায় ফ্রেশ হতে যাওয়ার সাথে সাথে সাইমা কাউকে কল করে। কল করার সাথে সাথেই রিসিভ হয়। তারপর ওপাশ থেকে একজন পুরুষ বলে, কাজ কতটুকু হলো? সাইমা ফিসফিসে বলল, আমার সব কাজ শেষ, এবার শুধু রায় খাবার খেলে বাকি কাজ হয়ে যাবে। আপনার পরিকল্পনার মধ্যে কাজ করেছি। রায় খাবার খাওয়ার পর আপনারা আসবেন, আমি আপনাদের কল করব। রায় ফ্রেশ হয়ে আসলো। সাইমা রায়কে খাবার বেড়ে দিচ্ছে। তা দেখে রায় বলল, সাইমা, তো দিতে হবে না, আমি খেয়ে সব দিয়ে ফেলবো। তুই সারাদিন কত কাজ করিস, এখন তো একটু বিশ্রাম নে, আমি এখন বাকি কাজগুলো করে রাখবো। সাইমা হাসে রায়ের কথায়, তারপর বলে, কি যে বলিস তুই, আজ তো সব পছন্দের খাবার রান্না করেছি, এখন তাড়াতাড়ি খেয়ে নে, তোকে কিছু করতে হবে না, পেট ভরে খেয়ে একটা লম্বা ঘুম দিবি, এখন খাওয়া দাওয়া শুরু কর। রায় খেতে শুরু করলো। সবগুলো খাবার বেশ ভালো হয়েছে। রায় বেশ মজা করেই খেতে লাগলো। আর সাইমা রায়কে দেখছে, এখন তার কাজ শেষ। এবার রায় চাইলেও নিজের ভাগ্যকে আর বদলাতে পারবে না। রায় তার সবগুলো প্রিয় মানুষকে এবার হারাবে। রায় খাবার খেয়ে চেয়ারে বসে আছে। রায় সাইমার দিকে হালকা করে তাকিয়ে বলল, সাইমা, আমার মাথাটা কেমন যেন ঘুরছে, অনেক ঘুম আসছে আমার, আমি চোখ খুলে রাখতে পারছি না, আমি ঘুমাবো এখন। ঘুম থেকে উঠে তোর সব কাজ আমি করে দেব। আমি ঘুমাতে গেলাম, ওকে? সাইমা রায়ের কথার জবাব দিল না। রায় চেয়ার থেকে উঠে দরজার কাছে গেল, কিন্তু ঘরের ভেতর ঢুকতে পারল না। তার আগেই ঠাস করে ফ্লোরে পড়ে গেল। সাইমা দৌড়ে রায়ের কাছে গেল, তারপর রায়কে উঠানোর চেষ্টা করল। রায় আস্তে আস্তে চোখ খুলে বলল, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমাবো সাইমা, বড্ড ঘুম পেয়েছে। সাইমা রায়কে বিছানায় শুইয়ে দিল। তারপর আবারও কল করলো একটা নাম্বারে। ওপাশ থেকে কল রিসিভ করে বলল, কাজ শেষ হয়েছে? এবার আমি যা শিখিয়ে দেব ঠিক তাই বলবে রায়ের মা, বাবা, ভাই বোন আর আব্রার সামনে। ঠিক আছে। সাইমা আরো কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিল। তারপর নিজের বাকি কাজটা করতে লাগলো। রাত ঘড়িতে 10টা। রায় ফ্লোরে পড়ে আছে। তার অবস্থা খুব একটা ভালো না। রায়ের পুরো শরীরে মদ আর সিগারেটের গন্ধ। শরীরে থাকা জামাটা বেশ আপত্তিকর। রায় গালে হাত দিয়ে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে আবরার। একটু আগে আবরার তাকে থাপ্পড় মেরেছে। আবরার রায়ের হাত ধরে উপরে তুলে বলল, এই, তুই জানিস তোকে কত জায়গায় আমি খুঁজেছি? তুই জানিস তোর জন্য আমার কেমন অবস্থা হয়েছে? তুই কিভাবে জানবি? তুই আমাকে কখনো ভালোই বাসিসনি। আমার জীবনে এত নাটক কেন করলি তুই? আমার অপরাধ কি ছিল? আবরার কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই রায়ের ভাবি বলল, একসাথে 2টা ছেলের মাথা খেয়েছে মেয়ে, আমার ভাইকে নিয়ে বিয়ে ছাড়াই থাকতে লজ্জা করলো না তোর? রায় ওর ভাবির কাছে দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো ভাবি, আমি কিছু জানি না, কিভাবে কি হলো আমি জানি না। দুপুরে খাওয়ার পর ঘুমিয়েছিলাম, তারপর কি হলো আমি জানি না। রায়ের মা মেয়ের গালে ঠাস করে একটা চর বসে বললেন, তোর মতো মেয়ে পেটে ধরাও পাপ, আর আমি সেই পাপ করেছি। রনিকে তোর এত পছন্দ আমাদের বলতে পারতি, শুধু শুধু কেন অবৈধভাবে? ছিছি, আজ থেকে তুই মরে গেছিস আমাদের কাছে। বড় বৌমা, চল এখান থেকে, এর মুখ আমরা আর দেখব না। প্রায় নিজের মায়ের হাত জড়িয়ে বলল, ওমা, আমার কথা একটু বিশ্বাস করো মা, আমি এমন কাজ করিনি, বিশ্বাস করো, আমি সব করিনি। বড় ভাবি, তুমি তো আমাকে অনেক আদর করো, তুমি একটু মাকে বোঝাও না। রায় ওর ছোট ভাইয়ের কাছে দৌড়ে যায়।
রায় তার ভাইকে ছোঁয়ার আগেই বলে, ওই নোংরা হাতে আমায় ছবি না, তুই অপবিত্র হয়ে গিয়েছিস। আজ থেকে রায় নামের কাউকে আমি চিনি না, এবং রায় নামের কেউ নেই আমাদের। রায় ওর ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তার ভাই তাকে অপবিত্র বলছে, এটাও কি সম্ভব? এমন সময় দেখতে পায় আবরার চলে যাচ্ছে। রায় দৌড়ে আবরারের কাছে যায়, আবরারকে জড়িয়ে ধরে। তারপর কাঁদতে কাঁদতে বলল, আপনি আমায় ভুল বুঝবেন না আবরার, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমাদের সব বিপদে একসাথে থাকার কথা ছিল, আমাদের একসাথে বাঁচার কথা ছিল, তবে কেন আপনি আমায় ছেড়ে চলে যাচ্ছেন? সাইমা, তুই ওনাকে একটু বুঝিয়ে বল। আবরার, আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আবরার রায়কে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তারপর চোখের পানি মুছে বলে, যে নারীর শরীরে দ্বিতীয় পুরুষের গন্ধ থাকে তাকে আর যাই হোক ঘরে তোলা যায় না। রায় আবরার নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু আবরার ফিরেও তাকায় না। রায় নিজের হাত দিয়ে ফ্লোরে জোরে জোরে আঘাত করতে থাকে আর কাঁদতে থাকে। সময়ের সাথে সাথে প্রিয় মানুষগুলো বদলে যায়, ভালোবাসা মানুষদের সাথে বিচ্ছেদ হয়। তবে কি সময়ের সাথে ভালোবাসা বদলে যায় নাকি মানুষগুলো বদলে যায়? রায় দরজার সামনে বসে কাঁদছিল। সাইমা এসে রায়ের কাঁধে হাত রাখল। তারপর কাঁদতে কাঁদতে বলল, রায়, এভাবে কাঁদিস না, তুই এভাবে কাঁদলে আমার অনেক কষ্ট হয়। রায় সাইমার দিকে একবার তাকালো। রায়ের চোখ থেকে পানি পড়ছে না এখন, তবে চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রায় বসা থেকে উঠেই সাইমার গলা চেপে ধরল। তারপর বলল, বেঈমান, প্রতারক, তোকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম, কিভাবে পারলি এমন করতে আমার সাথে? তোর ক্যান্সারে আক্রান্ত মায়ের জন্য 3 মাস পরপর শরীরে রক্ত দিয়েছি, আমার টিফিনের টাকা দিয়ে তোর কলেজের ফি দিয়েছি, আদনান ভাইয়ের কাছে যখন চাকরি ছিল না তখন নিজের জমানো টাকা দিয়েছি, শুধু কলিজা কেটে দেইনি তোকে। আর তুই আজ আমার সাথে প্রতারণা করলি? হ্যাঁ, আমি খুন না করেও খুনি হয়েছি, দোষ না করেও দুশ্চরিত্রা হয়েছি, তাহলে তোকে বাঁচিয়ে রেখে কি করব? সাইমার চোখে পানি। রায় তার গলা শক্ত করে ধরে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার, তবু সে রায়কে বাধা দিল না। সাইমা অতি কষ্টে বলল, আমি এমনটা করতে চাইনি, আমি এমনটা করতে বাধ্য ছিলাম। সাইমার চোখের পানি দেখে রায় তাকে ছেড়ে দিল, কারণ প্রিয় মানুষগুলো যতই অন্যায় করুক আমাদের তাদের চোখের পানি দেখতে পারি না। রায় সাইমার দিকে তাকিয়ে ভেতরে চলে গেল, আর সাইমা গলা ধরে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। অন্যদিকে আবরার একটা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে, হাত দিয়ে বারবার চোখের পানি মুছছে। চোখের পানিগুলো আজ তার কথাই শুনছে না। সবাই যে যার বাসায় চলে গেছে। আবরার সাদিকে নিয়ে জনশূন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সাদি আবরারের কাঁধে হাত রেখে বলল, আমাকে শুরু থেকে বল, কি হয়েছে আজ? আমাকে না বললে আমি কি করে বুঝবো বলতো? আবরার মাথা নিচু করে বলল, আজ রাত 8টায় আমার কাছে একটা কল আসে। কলটা রনির ছিল। আমি ওর নাম্বার চিনতাম না। ফোন রিসিভ করার পর জানতে পারি রনি কল করেছে। রনি রায়ের নামে অনেক খারাপ কথা বলেছিল আমাকে। আমাদের মাঝে একসময় খুব ঝগড়া লেগে যায়। অতঃপর রনি আমাকে রায়ের বান্ধবী সাইমার বাসায় যেতে বলে। তারা রায়ের মধ্যে থাকা অবৈধ কাজ নিয়ে নিজের চোখে দেখতে বলে। রায় নাকি ওর সাথে থাকার জন্য পরিবারের থেকে আলাদা হয়েছে। রনির সাথে কথা বলা শেষ করে আমি রায়ের বাসায় কল করি। তারপর তাদের সব বলি। সব শোনার পর তারাও আমার সাথে যেতে রাজি হয়। আমি গাড়ি নিয়ে রায়ের বাসায় যাই। তারপর সবাইকে নিয়ে সাইমার বাসায় রওনা দিই। সাইমার বাসায় যেয়ে আমরা নক করি। একটু পরে সাইমা দরজা খুলে দেয়, কিন্তু আমাদের দেখে চমকে যায় সে। সাইমা আমাদের ঘরে ঢুকতে দিতে চাইছিল না। সাইমাকে সরিয়ে আমরা ভেতরে ঢুকি। তারপর আমি সব ঘরে রায়কে খুঁজতে থাকি। শুধু একটা ঘর ভেতর থেকে লাগানো ছিল। আমি অনেক ধাক্কা দিই ওই ঘরে। ধাক্কা দেওয়ার একটু পর রনি দরজা খুলে বের হয়। আমি ঘরের ভেতর ঢুকে যাই। ঘরের ভেতর বিছানার উপরে রায় শুয়েছিল। ওর জামা কাপড় একদম ঠিক ছিল না। আমি রেগে ওর হাত ধরে টেনে তুলি, কিন্তু ও দাঁড়াতে পারছিল না। একটা সময় আমাকে দেখে চোখ তুলে তাকায়। তারপর সাইমা ভেতরে আসে। সাইমার কথা অনুযায়ী রনি রায়ের সাথেই থাকে। তারা বিয়ে ছাড়াই এক ঘরে থাকে। সাদি চুপচাপ বসে রইল। তারপর বলল, আমার মনে হচ্ছে কোথায় একটা সমস্যা আছে। আবরার এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সবসময় চোখে দেখা জিনিস সত্যি হয় না। আমার মনে হয় আর একটু ব্যাপারটা দেখা উচিত। আবরার হালকা এসে বলে, এখনো তুই রায়ের সাপোর্টে কথা বলবি সাদি? হ্যাঁ বলবো, কারণ রায় এই সব করতেই পারে না। একটা মানুষ চোখের পলকে এভাবে বদলে যায় না আবরার। আমাদের বুঝতে ভুল হচ্ছে।
নইলে আমাদের ভুল বোঝানো হচ্ছে। যাই হোক, অনেক রাত হয়েছে, এখন বাড়ি চল তুই, আমি দেখব এই ব্যাপারটা। অন্যদিকে সাইমা রায়ের দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে, কিন্তু রায় দরজা খুলছে না। সাইমা রায়কে ডাকতে ডাকতে বলল, রাই, তুই কিন্তু উল্টাপাল্টা কিছু করবি না। আমাকে যত ইচ্ছা বকা দি, কিন্তু নিজের ক্ষতি করিস না তুই। তো দুইটা পায়ে ধরি আমি। সাইমার কথার মাঝে রায় দরজা খুলে বের হলো, হাতে জামা কাপড়ের ব্যাগ। সাইমা রায়ের দিকে তাকিয়ে বলল, এই রাই, কোথায় যাচ্ছিস তুই এত রাতে? তোর হাতে ব্যাগ কেন? রায় সাইমার দিকে তাকিয়ে উপহাস করে বলল, বেঈমানের সাথে এক ছাদের নিচে থাকতে চাই না আর। সবাই আমাকে ছুঁড়ে ফেলেছে, আজ তুইও ফেলে দিলি। তোকে আর কষ্ট করতে হবে না আমার জন্য। আর একটু আগে করা আমার ব্যবহারের জন্য মাফ করিস আমাকে। আসছি আমি, ভালো থাকিস সবসময়। আমার কাছে টাকা নেই, নইলে এই কয়দিনের খাওয়ার টাকাও দিয়ে যেতাম তোকে। চিন্তা করিস না, একদিন পরিশোধ করে দেব। আর যদি না পারি তাহলে ভিখারি হিসেবে মাফ করে দিস আমাকে। সাইমা রায়ের হাত জড়িয়ে ধরে তারপর কাঁদতে কাঁদতে বলে, রাই, এভাবে চলে যেতে হয় না। আমার সাথে ঝগড়া করতেই, কিন্তু এত রাতে যাস না। বাইরে অনেক খারাপ লোক আছে। কি করবে তারা? আমাকে ধর্ষণ করবে, তারপর মেরে ফেলবে। এর থেকে বেশি কিছু তো করতে পারবে না। কিন্তু আজ যে অপবাদ আমাকে তুই দিলি, তা আমার হৃদয় লেগেছে। দোয়া করি সুখে থাক, তবে তোর মুখ যেন আর দেখতে না হয়। রায় কথাগুলো বলেই ব্যাগ নিয়ে বেরিয়ে যায়, আর সাইমা বসে থাকে দরজার কাছে। কেন যেন চাইলেও কাছের মানুষদের ধরে রাখা যায় না, চাইলেও তাদের রেখে দেয়া যায় না। রায় চলে যেতেই সাইমা নিজের ঘরে যায়, পাগলের মতো নিজের ফোনটা খুঁজতে থাকে। নিজের ফোনটা খুঁজে পেতেই সাইমা একজনকে ফোন করে। কয়েকবার ফোন করার পরেও রিসিভ হয় না। প্রায় 10 বার কল করার পর ওপাশ থেকে কল রিসিভ করে বলল, এই, বারবার কল করিস কেন? সাইমা আকুতি ভরা কণ্ঠে বলল, আপনাদের কথা মতো আমি সব করেছি। এবার দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন আপনারা। সে ছাড়া আমার আর কেউ নেই। আমি কাউকে কিছু বলবো না। আমার স্বামীকে ভিক্ষা দিন আমাকে, তাকে দয়া করে মারবেন না। ওপাশের লোকটা বিরক্ত হয়ে ফোন কেটে দেয়, আর সাইমা ফ্লোরে বসে পড়ে। আজ সে নিজের স্বামীকে বাঁচাতে রায়ের জীবনটা নষ্ট করে দিল। দেয়ালে যখন পিঠ লেগে যায়, তখন মানুষ চাইলেও আর কিছু করতে পারে না। সাইমার সাথেও ঠিক তাই হয়েছে। স্বামীকে বাঁচাতে বন্ধুত্বকে কবর দিয়েছে আসছে। রাত ঘড়িতে 12টার কাছাকাছি। রায় নিজম রাস্তা একা একা হাঁটছে, চারপাশে কেউ নেই। রাস্তায় থাকা কুকুরগুলো আজ নেই। রায় প্রচণ্ড ভয়ে ক্ষুধার পিপাসায় হাঁটতে পারছে না। রায়ের কেন যেন মনে হলো কেউ তার পেছনে আছে, কিন্তু যখন পেছনে তাকালো তখন আর কাউকে দেখতে পায়নি। এই মাঝরাতে রায় কোথায় যাবে বুঝতে পারছে না। রায় দেখতে পেল সামনের রাস্তা দিয়ে একটা ভ্যান আসছে। ভ্যানে 2 জন বসে আছে। রায়ের পাশ থেকে ভ্যান চলে গেল। রায় ল্যাম্পপোস্টের নিচে একা দাঁড়িয়ে রইল। হঠাৎ করে অন্ধকার রাস্তায় রায়ের ভয় হতে লাগলো। কিছুক্ষণ পরে রায় দেখল ওই ভ্যান গাড়িটা অপর রাস্তা থেকে এইদিকে আবার আসছে। রায় খুব একটা পাত্তা দিল না। একটু পর রায় দেখল ভ্যানে থাকা লোক দুটো তার দিকে এগিয়ে আসছে। রায় নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য হাঁটতে লাগলো, কিন্তু লোক দুটো অতি দ্রুত রায়ের সামনে এসে দাঁড়ালো। রায় অনেকটা চমকে গেল এমনটা হওয়ায়। ভ্যানে থাকা লোক দুটো তার পাশে দাঁড়ানো, তাদের মুখে ভয়ঙ্কর হাসি। কেন যেন তাদের সুবিধা লাগলো না রায়ের কাছে। জনশূন্য রাস্তায় এভাবে 2 জন পুরুষের সামনে থাকা যে কোনো মেয়ের জন্য ভয়ের। তাদের চোখের নজর অনেকটা আন্দাজ করে ফেলেছে রায়। নিজের ব্যাগ বুকের সাথে শক্ত করে ধরে দৌড়াতে লাগলো রায়। লোক দুটোর মধ্যে একজন বলল, পাখি তো চলে যাচ্ছে রে, ধরো রে। রায় দৌড়ে বেশি দূর যেতে পারল না। ইটের সাথে ধাক্কা লেগে পড়ে গেল রাস্তায়। দুর্বল শরীরে উঠে দাঁড়ানোর এখন যেন যুদ্ধ জয় করা। রায় সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। সে বুঝে গেছে আস্থার রক্ষা নেই পিশাচদের হাত থেকে, কিন্তু শেষ রক্ষার হলো না। রায়কে লোক দুটো ধরে ফেলল। আবছা অন্ধকারে রায় তাদের পৈশাচিক হাসি দেখছে। নিজের ইজ্জত বাঁচাতে রায় হাত জোর করে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন।